Hello everyone. Hello. Microphone check. Hello everyone. Hello. Microphone check. ওকে, এখন মনে হয় শোনা যায়। আমাদের মাইক্রোফোনের একটু সমস্যা ছিল। ওকে, তাহলে আমরা আজকে শুরু করে দিব। সেটা যে অর্গানিকের চতুর্থ ক্লাস। আমরা মোটামুটি 3টে ক্লাস করে ফেলছি। সো আমরা নামকরণটা দেখছি এবং সমানটা দেখছি। আজকে আমরা অর্গানিকের তৃতীয় ক্লাসটা দেখার ট্রাই করব এবং আজকে আমাদের টার্গেট থাকবে অ্যালকেন থেকে শুরু করে, বিশেষ করে আমাদের যে মেইন রিঅ্যাকশনগুলো আছে এখান থেকে শুরু করে আমরা যতদূর যেতে পারি আর কি, সেগুলো সব কিছু আমরা ট্রাই করব কভার করার। প্রথমে আমরা যেটা দেখব সেটা যে আমরা অ্যালকেনের কি কি রিঅ্যাকশন আমাদের পরীক্ষার জন্য লাগে, আমরা সেই রিঅ্যাকশনগুলো একটু দেখার ট্রাই করব এবং আমাদের কিছু পোল থাকবে, তোমরা ট্রাই করবা এখান থেকে কিছু অ্যান্সার করার। যদি না পারো কোনো সমস্যা নেই, তারপর ট্রাই করবো, কারণ তোমার লিখলে মনে থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা যে আমাদের কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন কখন সৃষ্টি হয়? ধরো এরকম একটা যৌগ আছে CH3Cl। এই CH3Cl এ আমরা যদি এখানে একটা বন্ধন দেখি, এখানে CH3 থাকে, এখানে ক্লোরিন থাকে। এখন তুমি যদি দেখো কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়? বেশি হয়, যার ফলে এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটা ভেঙে গেলে এই ইলেকট্রন দ্বারা ক্লোরিন টেনে নেওয়ার প্রবণতা কি থাকে? বেশি থাকে, যার ফলে কি হয়? ক্লোরিন এখানে Cl- হয়ে যায় এবং CH3 এখানে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই যে ধনাত্মক আধানটা তৈরি হলো এটাকে আমরা বলতেছি কার্বোক্যাটায়ন। এখন পরীক্ষায় যেটা আসে সেটা হলো যে কার্বোক্যাটায়নের একটা ক্রম আছে, একটা হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এটার ক্রমটা আমাদের পরীক্ষায় সবথেকে বেশি আসে। তো আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কি এটা আমরা শিখছিলাম। সো 3 ডিগ্রি যদি তুমি কার্বোক্যাটায়ন দেখো তাহলে এখানে C থাকবে, এদিকে আরেকটা CH3 থাকবে, এদিকে আরেকটা CH3 থাকবে, এদিক দিয়ে ধরো আরেকটা CH3 থাকবে, এখানে পজিটিভ। সো এটাকে আমরা বলতেছি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অথবা অনেক বই দেখবে এরকম দেওয়া আছে R3 দিয়ে আছে C+, অর্থাৎ এখানে তিনটা কি আছে? অ্যালকাইল মূলক আছে। আর যদি দুইটা থাকে R2 দিয়ে হবে C+, আর যদি একটা থাকে R2 দিয়া, এটা R দিয়ে C+। তবে এখানে অবশ্যই তোমার হাইড্রোজেন, এখানে তখন একটা হাইড্রোজেন, এখানে তখন তোমার দুইটা হাইড্রোজেন থাকবে। এখন এই যে কার্বোক্যাটায়ন গুলো আছে, ধরো এই যে তোমার 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন আছে, এটা হলো CH3, এটা C, এদিকে CH3, এদিকে ধরো আমার আরেকটা CH3, আর এখানে একটা পজিটিভ আছে। এখন দেখো এই কারণে কিন্তু কি আছে? ইলেকট্রন ঘাটতি আছে। মনে রাখবা অ্যালকাইল মূলক কিন্তু এগুলো কি ইলেকট্রন দাতা। এখন এর যদি ইলেকট্রন কি থাকে? ঘাটতি থাকে, এর কিন্তু তিন দিক থেকে ইলেকট্রন কি হবে? যোগান দাতা আছে। অর্থাৎ এই অ্যালকাইল মূলক বলবে কি আমার কাছে, আমি যেহেতু দাতা তাহলে আমার কাছ থেকে, তোমার যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে তাহলে আমার কাছ থেকে না, তাহলে তিন দিক থেকে ইলেকট্রন আসবে। যার ফলে কি হয়? এই যে যৌগটা আছে এই যৌগটা বিক্রিয়া করতে চায় না। বিক্রিয়া নরমালি কখন করে? যখন তার ইলেকট্রনের দরকার হয় বা ছেড়ে দিতে চায়। সেই যৌগটা যেহেতু ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে, সে চাইবে কি? সে চাইবে ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করার জন্য। সো সে নিজেদের মধ্যে থেকে কি করতে পারবে? ওই ইলেকট্রনটা জোগাড় করতে পারবে। যার ফলে কি হয়? এই যৌগটা সাধারণত বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না, যার ফলে এর স্থায়িত্বটা কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তাহলে স্থায়িত্বের যদি আমরা ক্রমটা দেখি, তাহলে স্থায়িত্বের ক্রমে দেখবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কার্বোক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ এটা আমাদের কয় সাইড থেকে আসতেছে? জাস্ট এক সাইড থেকে আসতেছে, তার মানে তাকে ইলেকট্রন ঘাটতি করতে হবে কোথা থেকে? অন্য কোনো একটা রিঅ্যাকশন যদি ঘটায়, যার ফলে এখান থেকে ইলেকট্রনটার ঘাটতি সে কি করতে পারবে? পূরণ করতে পারবে। সো এটা আমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। আচ্ছা, স্থায়িত্ব তো আমরা পাইলাম। এখন এখানে মাঝে মাঝে আবার এইভাবে আসে, সেটা যে সক্রিয়তা। সক্রিয়তা মানে কি? বিক্রিয়া করার প্রবণতা। এখন দেখো এর স্থায়িত্ব কি বেশি, তার মানে সে বিক্রিয়া করতে চাইবে কম নাকি বেশি? সে তার যেহেতু স্থায়িত্ব বেশি, সে বিক্রিয়া কিন্তু করতে চাইবে না। ইলেকট্রন ঘাটতি কার বেশি আছে? এই যে 1 ডিগ্রি অ্যালকাইল কার্বোক্যাটায়ন, যার ফলে আমরা সক্রিয়তার যদি আমরা ক্রমটা দেখি তাহলে ওইটার রিভার্সটা বলবে। আর সি দিয়ে প্লাস, তারপরটা হবে R2 সি দিয়ে প্লাস, তারপরটা হবে R3 সি দিয়ে প্লাস। এটা আমাদের কার্বোক্যাটায়নের ক্রমটা। সো আমরা একটু বলি কার্বোক্যাটায়নের ক্রমটা বুঝছি কিনা। আমরা কি কার্বোক্যাটায়নের ক্রমটা বুঝছি? আচ্ছা, অনেকে সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম।
কার্বোক্যাটায়নের ক্রমটা আমরা বুঝছি কিনা। স্থায়িত্ব যেটা হয়, সক্রিয়তা তার উল্টাটা হয়। সক্রিয়তা মানে হচ্ছে তোমাদের বিক্রিয়া করার যে প্রবণতা। সো যার স্থায়িত্ব যত বেশি, মনে রাখবা, যার স্থায়িত্ব যত বেশি সে কিন্তু ভাঙতে চায় কম, যার ফলে তার সক্রিয়তাটা কি হয়ে যায়, বেড়ে যায়। ওকে, তাহলে আমরা হচ্ছে কার্বোক্যাটায়ন দেখলাম। এরপর আমরা যদি হচ্ছে কার্বন আয়নের ক্ষেত্রে যাই, কার্বন আয়নের ক্ষেত্রে তার উল্টা ঘটনাটা ঘটবে। কার্বন আয়নের ক্ষেত্রে তোমার হচ্ছে উল্টা ঘটনাটা ঘটবে। কার্বন আয়ন মানে হচ্ছে কি, যেগুলোর মাঝে তোমার কি আছে, মাইনাস চার্জ দেখতে পাবো। যেমন ধরো হচ্ছে Cl মাইনাস, Br মাইনাস, তারপর হচ্ছে OH মাইনাস, Cn মাইনাস, এগুলো হচ্ছে তোমাদের কি, কার্বন আয়ন। এবং কার্বন আয়নের ক্ষেত্রে আমরা ওই উল্টা ঘটনাটা দেখতে পাবো। আমরা যদি স্থায়িত্বের ব্যাপারটা দেখি, স্থায়িত্বের ব্যাপারে দেখবো হচ্ছে R3 C দিয়ে হচ্ছে মাইনাস, এটার স্থায়িত্ব কম হবে। R2 C দিয়া মাইনাস এবং R1 C দিয়ে হচ্ছে মাইনাস। এগুলোতে তুমি হাইড্রোজেন সমতা করার জন্য মিলিয়ে দিবা, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের স্থায়িত্ব। তাহলে আমরা যদি স্থায়িত্বটা পাই, তাহলে সক্রিয়তাটা হবে কোনটা, সক্রিয়তা হবে তার উল্টাটা। এর উল্টা আমি যদি এটাকে রিভার্স করি, তাহলে সেখানে আমরা কি পাবো, তার সক্রিয়তার ক্রমটা পাবো। সো এটা কিন্তু পরীক্ষায় মাস্ট বি ভালো করে দেখবা, বিশেষ করে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের জন্য আমাদের এই সক্রিয়তার পরীক্ষায় প্রচুর আসে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের মধ্যে যে কোশ্চেনটা সব থেকে বেশি আসে ওইটা আমরা একটু দেখার ট্রাই করছি। এরপর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল আর একটা লেগে হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক মানে কোনগুলো, যারা ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করতে চায়। তাহলে কারা ইলেকট্রনকে আকর্ষণ করতে চায়, যারা পজিটিভ চার্জ ধর্মী, যারা পজিটিভ চার্জ ধর্মী আছে। পজিটিভ চার্জ ধর্মীর মধ্যে কারা কারা আছে, ওই যে একটু আগে আমরা দেখছিলাম, যেমন ধরো হচ্ছে CH3+, এখানে পজিটিভ আছে, তাহলে সে কাকে আকর্ষণ করতে চাবে, ইলেকট্রনকে। তখন এই CH3+টাকে আমরা কি বলতেছি, একটা ইলেকট্রোফাইল। এরপরে ধরো হচ্ছে NO2+, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কি, ইলেকট্রোফাইল। তারপরে ধরো হচ্ছে এরকম H2O দিয়ে হচ্ছে প্লাস। তো যেগুলোর মাথার উপরে কি দেখবা, প্লাস দেখবা, এই প্লাসগুলো কাকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে, মাইনাসকে, যার ফলে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কত, ইলেকট্রোফাইল। এখন এই ইলেকট্রোফাইলে আমাদের এগুলো না পরীক্ষা যত বেশি আসে, তার থেকে আমরা দেখবো এখানে হচ্ছে প্রশ্ন নামে একটা টাইপ আছে। এখন দেখো এখানে ইলেকট্রন, এদের তো কি ছিল, ঘাটতি ছিল, মানে কি, এরা দান করার পরে এদের ঘাটতি হয়েছে। এখন মাঝে মাঝে এমন কিছু যৌগ দেখবা যাদের মধ্যে কি আছে, অষ্টকপূর্ণ না হয়ে ষষ্ঠকপূর্ণ হয়ে থাকে। যেমন ধরো SO3, তারপর হচ্ছে FeCl3, যাদেরকে আমরা বলি হচ্ছে অষ্টক সংকোচন যৌগ। তারপর হচ্ছে BF3, তারপর হচ্ছে AlCl3। এগুলো পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমার কি হিসাবে কাজ করে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, কারণ এদের কি হয় না, অষ্টক পূর্ণ হয় না, এরা ষষ্ঠক অবস্থায় থাকে। অর্থাৎ এরা ওই যে অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করবে, যার ফলে এগুলোকে আমরা কি বলতেছি, ইলেকট্রোফাইল বলতেছি। আর নিউক্লিওফাইল মানে হচ্ছে কোনগুলো, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। কারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, যারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। যারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট তারাই কিন্তু কি করবে, নিউক্লিওফাইলকে আকর্ষণ করবে। এখন দেখো ঋণাত্মক চার্জ বিশিষ্ট কি কি হতে পারে, যেমন ধরো OH মাইনাস, তাহলে এখানে আমার কি আছে, মাইনাস, তারপর হচ্ছে Cn মাইনাস, তারপরে ধরো হচ্ছে তোমার CH3 দিয়ে হচ্ছে কত, মাইনাস। এগুলো হচ্ছে আমাদের এক একটা হচ্ছে কি, নিউক্লিওফাইল। তো পরীক্ষা আমাদের এগুলো, এই যে চার্জ দেওয়া থাকলে তো ম্যাক্সিমামই সবাই পারে, বাট এগুলো নিয়ে আমাদের পরীক্ষায় খুব কম কোশ্চেন আসে। সেটা হলো যে এরকম টাইপের যৌগগুলো দিয়ে আমাদের হচ্ছে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলটা আইডেন্টিফাই করতে পারে। তো এইখানে কিন্তু আমাদের কি ছিল, অষ্টক সংকোচন যৌগ বলি এগুলো আমরা, অষ্টক সংকোচন। এখন তাহলে এর উল্টো ঘটনাটা কি ঘটবে, অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ যাদের যাদের মধ্যে ঘটে, তারাও কিন্তু আমাদের কি হিসাবে কাজ করে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। এখন অষ্টক সম্প্রসারণ কাদের মধ্যে দেখতে পাবা, যেমন ধরো হচ্ছে অ্যামোনিয়া NH3, এখানে দেখবে এক জোড়া কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন আছে। তারপরে ধরো হচ্ছে পানি H2O, এখানে দুই জোড়া লন পেয়ার ইলেকট্রন থাকে। তারপরে ধরো হচ্ছে তোমার অ্যালকোহল R দিয়া OH,
এগুলো কিন্তু আমাদের কি হিসাবে কাজ করে, অষ্টক সম্প্রসারণ যৌগ, বা এগুলো হচ্ছে আমাদের এক একটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতেছে। সো পরীক্ষার জন্য আমরা জাস্ট এই টাইপটা, এই যে এই কয়েকটা উদাহরণ এবং নিচের দিকে যে কয়টা উদাহরণ আছে এগুলো একটু ভালো করে দেখে নিবা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের জন্য। আর এখান থেকে আরেকটা টাইপ ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে যে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের যে ক্রমটা ছিল এই পার্টটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা আশা করি হচ্ছে এই টপিকটা বুঝে গেছি। এবার আমরা হচ্ছে পরবর্তীতে অ্যালকেনের রিঅ্যাকশন থেকে কাজ করা শুরু করে দেব। আমরা যদি এখন অ্যালকেনের রিঅ্যাকশনের দিকে যাই, অ্যালকেন আমরা এখন শুরু করব মেইন রিঅ্যাকশনে। অ্যালকেন, এই অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যায়, অ্যালকেনের প্রস্তুতি দেখব এবং অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া দেয়। তো অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমরা প্রথম যে বিক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন বানাতে পারি। অ্যালকিন হতে কিভাবে আমরা অ্যালকেন বানাতে পারবো, তাহলে তোমাদের কাছে এরকম একটা অ্যালকিন আছে CH3CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে কি আমাদের প্রোপিন, আমরা নামকরণ শিখছি। এই প্রোপিনের সাথে যদি আমরা কি করি, হাইড্রোজেন অ্যাড করে দেই, কার উপস্থিতিতে, নিকেল 180, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস, অনেক বইয়ে দেখবা এটা তোমার 200 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা নিয়ে হচ্ছে তোমার মাথা ঘামানোর দরকার নাই। তাহলে দেখবো এখানকার যে হাইড্রোজেন আছে একটা এখানে যাবে আর একটা এখানে যাবে, কারণ এখানে পাই বন্ধনটা কি যাবে, ভেঙে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো CH3 বন্ড CH2 বন্ড CH3। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, প্রোপিন থেকে প্রোপিন পাইলাম, যেটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন। এটা হচ্ছে আমাদের অ্যালকিন হতে। এবার যদি আমরা হচ্ছে অ্যালকাইন হতে যাই, অ্যালকাইন হতে রিঅ্যাকশন হবে যেমন CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এটার সাথে আমরা কি করব, সেম রিঅ্যাকশনই দিব হাইড্রোজেনের উপস্থিতিতে, নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস। সো এটা বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। ফার্স্ট অফ অল এখানে কি হয়, ফার্স্ট অফ অল এখানে হচ্ছে অ্যালকিন তৈরি হয়, আর এইখান থেকে পরবর্তীতে আবার এইখান থেকে পরবর্তীতে তোমাদের CH2 বন্ড CH2 বন্ড CH3। সো আমরা যদি এই বিক্রিয়ার মধ্যে আবার একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে নিকেল 180 অথবা প্লাটিনাম বাই বেরিয়াম সালফেট, ওটা আমরা দেখবো, সমস্যা নাই। যদি আমরা অ্যালকাইন থেকে নিকেল 180 ডিগ্রি দেই, তাহলে এটা কিন্তু অ্যালকেনে গিয়ে থামবে, এবং অ্যালকিন থেকেও যদি আমরা নিকেল 180 ডিগ্রি দেই, এটা কোথায় গিয়ে থামবে, লাস্ট অ্যালকেনে গিয়ে থামবে। বাট যদি আমরা এই বিক্রিয়াটাতে আমরা যদি এই সেম রিঅ্যাকশনটাতে ধরে এরকম আছে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, হাইড্রোজেন দিলাম, বাট এখানে এবার প্রভাবকটা চেঞ্জ করে দিয়ে এটা দিছি, সেটা হলো প্লাটিনাম বাই বেরিয়াম সালফেট। তাহলে এখান থেকে তুমি দেখবা এই বিক্রিয়াটা এক ধাপে যেই কি হয়ে যাবে, থেমে যাবে, কারণ এই বিক্রিয়া এটা প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে কি তোমার প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়াটাকে স্লো করে দেয়। আগের যে বিক্রিয়াটা ছিল এই বিক্রিয়াটাকে কি করে দিবে, স্লো করে দিবে, অর্থাৎ এক ধাপে যে যৌগটা পাবে এটা হচ্ছে তখন তোমাদের মেইন উৎপাদ হবে। বাট যদি তুমি নিকেল 180 ডিগ্রি দাও, এটা কিন্তু অ্যালকেন পর্যন্ত যেটা তোমার কি হয়ে যাবে, থেমে যাবে। সো পরীক্ষায় এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। যদি তুমি নিকেল 180 দাও, অ্যালকেন থেকে ডাইরেক্ট কি যাবে, অ্যালকিনটা হচ্ছে মেইন উৎপাদ, অ্যালকেনটা। আর যদি আমরা কি করি, অ্যালকান থেকে প্লাটিনাম বাই বেরিয়াম সালফেট দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন উৎপাদ হবে কোনটা, অ্যালকিনটা। সো আমরা একটু ভালো করে এটা মনে রাখার ট্রাই করব, কারণ এই বিক্রিয়াটা আসলে আমরা হচ্ছে অনেকেই কনফিউশনে পড়ে যাই যে আমরা হচ্ছে প্রোপেন দেখাবো নাকি প্রোপিন দেখাবো। ওকে, আশা করি আমরা হচ্ছে বুঝে গেছি। এবং এইখানে যে বিক্রিয়াটা দেখতেছো প্লাটিনাম বাই বেরিয়াম সালফেট, এইটার হচ্ছে প্রভাবকটা, এটার একটা স্পেসিফিক নাম আছে, এই স্পেসিফিক নামটা হচ্ছে রোজেনমুন্ড বিকারক। এটাকে আমরা বলি হচ্ছে রোজেনমুন্ড বিকারক, ঠিক আছে? জাস্ট মনে রাখবা প্লাটিনাম বাই বেরিয়াম সালফেট BaSO4, এটার নাম হচ্ছে কি রোজেনমুন্ড বিকারক। সো আমরা হচ্ছে মোটামুটি দুইটা ধাপ দেখছি যে কিভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকেন বানাই, আর একটা হলো কি অ্যালকাইন থেকে অ্যালকেন বানাই। তো আমরা পরবর্তী ধাপে দেখব ধরো তোমাদের কাছে এরকম আছে অ্যালকাইল হ্যালাইড, পরের বিক্রিয়াটা আমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, অ্যালকাইল হ্যালাইড হতে। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কিভাবে হয়, যে একটা হ্যালোজেন থাকবে, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, যেমন ধরো CH3 CH2 Cl, এটাকে আমরা বলতেছি ক্লোরো ইথেন। আমরা নামকরণ শিখছিলাম যে এগুলো কিভাবে নামকরণগুলো হয়। এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এটা অ্যালকাইল মূলক, আর এখানে একটা হ্যালোজেন আছে।
এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়ামের রিঅ্যাকশন দেই শুষ্ক ইথারের উপস্থিতিতে, সোডিয়ামের উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা ঘটানো হয়, তাহলে এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। উচ্চতর অ্যালকেন কিভাবে উচ্চতর অ্যালকেন তৈরি হয়? যেমন দেখো এখানে কার্বন আছে কয়টা? দুইটা, এখানে সোডিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, এখান থেকে আমাদের NaCl তৈরি হয়ে যাবে, প্লাস সাথে সাথে এখানে কি আছে আমাদের CH3CH2 আছে না, CH3CH2। এখন এরকম টাইপের তো কোনো যৌগ হয় না, তখন এরা কি করে, এখানে যদি তুমি 2 মোল দিতা, তাহলে ওই যে CH3CH2 এখানে আরো 1 মোল আছে, তখন এদের মাঝে আবার বন্ধন হয়ে যায়, এরকম একটা যৌগ তৈরি হবে। অর্থাৎ আগে আমাদের কার্বন সংখ্যা ছিল কয়টা? 2টা, এখানে আমাদের কার্বন সংখ্যা ছিল 2টা, আর এখানে আমাদের কার্বন সংখ্যা হয়ে গেছে কয়টা? 4টা। আগে আমাদের কার্বন সংখ্যা ছিল 2টা, এবার আমাদের কার্বন সংখ্যা হয়ে গেছে কত? 4টা। অর্থাৎ আমরা যদি কার্বন সংখ্যা বাড়াতে চাই, তাহলে কিন্তু আমরা এই রিঅ্যাকশনটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি? আমাদের যে কোনো যৌগ দেওয়া থাক না কেন, এটাকে আমরা অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করার ট্রাই করব। ওখানে যদি আমরা সোডিয়ামের উপস্থিতিতে শুষ্ক ইথার দেই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে উচ্চতর অ্যালকেন তৈরি হয়ে যাবে। এবং এই যে বিক্রিয়াটা দেখতেছো, এই বিক্রিয়াটার একটা স্পেসিফিক নাম আছে। এই বিক্রিয়াটার স্পেসিফিক নামটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে উডস বিক্রিয়া। তাহলে আমাদের পরীক্ষায় যেটা আসে যে উডস বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকেন উৎপন্ন হয়। সো আমরা যদি আমাদের ফার্স্ট পোলটা দেই, 1 নম্বর কোশ্চেনে ধরো হচ্ছে আমাদের একটা পোল কোশ্চেন আছে, উডস বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকেন তৈরি হয়। তৈরি হয় 1 নাম্বার দিল হচ্ছে সমান কার্বন সংখ্যক, 2 নাম্বার দেওয়া হলো সেটা হচ্ছে উচ্চতর অ্যালকেন, আর এটা হবে কি কার্বক্সিত্যাজন ঘটে, আর 4 নাম্বার দিলে হচ্ছে কি তোমাদের কোনটাই নয়। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কোনটা দেখাবো? আমরা যদি এটার অ্যান্সার বলি, তাহলে এটার অ্যান্সার আমাদের কোনটা হবে? তোমরা একটু বলার ট্রাই করো, এটা একদম সহজ কোশ্চেন। উডস বিক্রিয়ায় কোন ধরনের অ্যালকেন তৈরি হয়, এটা যদি আমরা দেখি, এটা একদম সহজ কোশ্চেন, কেউ একদম বলার ট্রাই করি। উডস বিক্রিয়া হচ্ছে আমাদের কোন ধরনের অ্যালকেন তৈরি হবে? উডস বিক্রিয়া হচ্ছে আমরা দেখছিলাম কার্বন সংখ্যা কি হয়ে যাইতো? বেড়ে যাইতো। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কোনটা পাবো? উডস বিক্রিয়া হচ্ছে আমাদের উচ্চতর অ্যালকেন কি হয়? তৈরি হয়ে যায়। অর্থাৎ 2টা কার্বন থাকলে আমরা দেখছিলাম যে 4টা কার্বনের তৈরি হয়েছিল, এবং 4টা থাকলে তুমি এরকম কয়টা? 8টা পাবো, অর্থাৎ দ্বিগুণের মতো হয়ে যায় প্রায়। এটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। এবার আমরা হচ্ছে পরবর্তীতে আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা হচ্ছে কেমন? ধরো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ CH3COON, এটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটার অপর নাম হচ্ছে কি? সোডিয়াম, এই যে Na আছে এটাকে বলতেছে সোডিয়াম, আর এটা হচ্ছে আমাদের ইথানয়েড মূলক, ইথানয়েড। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডা লাইম সহকারে উত্তপ্ত করি, সোডা লাইম হলো কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তাহলে এখান থেকে দেখবো আমরা কি পাবো? অ্যালকেন পাবো। কিভাবে অ্যালকেনটা পাবো? এখানে Na আর এখানে Na, তাহলে Na কয়টা? 2টা, অর্থাৎ এখানে Na2, আর এখানে একটা কার্বন দিয়া O, আর এখানে আরেকটা O, তার মানে Na2CO3 পাবো। আর এখানকার যে হাইড্রোজেনটা আছে এটা এখানে চলে গেলে CH3 থেকে CH4 পাবো। এখান থেকে কিন্তু আমরা কি পাইলাম? অ্যালকেন পাইলাম। এখন এই বিক্রিয়াটাকে আমরা কেন ডিকার্বক্সিলেশন, বা এটার অপর আরেকটা নাম হচ্ছে কার্বক্সিত্যাজন, কেন আমরা কার্বক্সিত্যাজন বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলতেছি? কারণ এইখানে এই যৌগটার মধ্যে আমরা কার্বন সংখ্যা দেখতেছি কয়টা আছে? 2টা আছে, বাট আমাদের যে অ্যালকেনটা তৈরি হয়ে গেছে সেখান থেকে 1 কার্বন কি হয়ে গেছে? কমে গেছে। এখন এখানে যদি আমরা সোডিয়াম ইথাইনেট না নিয়ে যদি আমরা হচ্ছে এরকম নিতাম, প্রোপানয়েট নিতাম,
CONA, এখানে যদি আমরা সেম রিঅ্যাকশনটা ঘটাইতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কোন অ্যালকেনটা পাইতাম, এখানে 3 কার্বনের অ্যালকেন না পেয়ে তার থেকে 1 কার্বন আমরা কি পাইতাম, কম পাইতাম। অর্থাৎ এখানে আমরা যে যৌগটা পাইতাম CH3 আর পরীক্ষায় আমাদের সবথেকে যেটা আসে সেটা হচ্ছে যে তোমাদের এরকম একটা যৌগ দিয়ে দিবে, তোমাকে বলা হবে এখান থেকে একটা কি হবে, অ্যালকেন তৈরি হবে, সেই অ্যালকেনটা হবে কোনটা। এখন ম্যাক্সিমাম আমরা জানি যে এখান থেকে অ্যালকেন তৈরি হয়, বাট আমরা যেটা কি করি এই বিক্রিয়ার জন্য সোডিয়াম প্রোপানয়েড ছিল, আমরা ওখানে যাই কি দেখাই, প্রোপেন দেখাই। বাট এই বিক্রিয়ার জন্য হচ্ছে আমাদের মেন উৎপাদটা হবে কোনটা, সেটা হচ্ছে আমাদের ইথান। সো আমরা এটা একটু ভালো করে মনে রাখার ট্রাই করব, এবং এই বিক্রিয়াটার একটা স্পেসিফিক নাম আছে, এই নামটাও একটু ভালো করে মনে রাখবা। এই বিক্রিয়ার স্পেসিফিক নামটাকে আমরা বলতেছি কার্বক্সিলেশন বা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এই নামটাও আমরা একটু ভালো করে মনে রাখার ট্রাই করব। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কি, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ওকে, এবার আমরা পরের বিক্রিয়া দেখব। এটাকে আমরা জানি হচ্ছে কার্বনিল মূলক বলা হয়, C++O আর দুই পাশে হাত আছে, এটাকে আমরা বলি হচ্ছে কার্বনিল মূলক। এই কার্বনিল মূলককে যদি আমরা কি করি, বিজারিত করি, মনে রাখবা বিজারিত করলে কি হয়, জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়, আর জারিত করলে জায়মান অক্সিজেন উৎপন্ন হয়। কার উপস্থিতিতে, জিঙ্ক, অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা এটাকে কি করি, বিজারিত করি, তাহলে এই যে CO মূলকটা আছে এটা CH2 মূলকে কনভার্ট হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে মিথিলিন মূলক। অর্থাৎ কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করে কোনটা, জিঙ্ক, অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণটা আছে। এই ক্ষেত্রে যদি আমরা ধরো তোমাদের কাছে একটা কার্বনিল যৌগ আছে, সেটা হতে পারে অ্যালডিহাইড, CH3C, এটা হচ্ছে আমরা একটা অ্যালডিহাইড, ঠিক আছে। এটা কিভাবে অ্যালডিহাইড, এটা CH3CHO। এই যে আমাদের কার্বনিল যৌগ আছে, কার্বনিল যৌগ কোনগুলা, যেগুলাতে CO মূলকটা আছে, অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে আমাদের কার্বনিল মূলক। এটাকে যদি আমরা এখন কি করি, বিজারিত করি, কার উপস্থিতিতে, জিঙ্ক, অ্যামালগাম বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এই CO মূলকটা কিসে কনভার্ট হয়ে যাবে, CH2 মূলকে কনভার্ট হয়ে যাবে। এই CO-টাকে যদি আমরা CH2 টা রিপ্লেস করে দেই, এখানে CH3 আর এটা CH2, এখানে আরেকটা ছিল, তাহলে এখান থেকে তুমি একটা অ্যালকেন পাওয়া, অ্যালকেন। এখান থেকে আমরা অ্যালকেনটা পেয়ে গেলাম। ওকে, সো এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার একটা স্পেসিফিক নাম আছে। কার্বনিল যৌগকে যদি আমরা কি করি, জিঙ্ক, অ্যামালগাম বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি, তাহলে আমাদের যে অ্যালকেন উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটার একটা স্পেসিফিক নাম আছে। এই স্পেসিফিক নামটাকে আমরা বলতেছি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সো এই নামটা একটু ভালো করে মনে রাখবা। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি হয়, কোন ধরনের যৌগ উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হচ্ছে আমাদের অ্যালকেন নামে একটা যৌগ উৎপন্ন হবে। আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কি হয়, কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। এটা আমরা একটু ভালো করে মনে রাখার ট্রাই করব। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল মূলক CO মূলকটা কিসে কনভার্ট হয়ে যাবে, মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমরা আশা করি বুঝে গেছি যে কিভাবে হচ্ছে আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা ঘটে থাকে। জাস্ট এই যে CO-টাকে জিঙ্ক, অ্যামালগাম বা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি আমরা বিজারিত করি, তাহলে হচ্ছে আমরা মিথিলিন মূলকে কনভার্ট পাবো। সো আমি এখানে অ্যালডিহাইড নিয়ে নিছি, তুমি চাইলে হচ্ছে কিটোন নিয়েও চেক করে দেখতে পারো। সো এটা আমরা দেখলাম, মেন রিঅ্যাকশন গুলো আমরা হচ্ছে মোটামুটি পড়ার ট্রাই করব। ওকে, সো আমরা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দেখছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক তোমাদের কাছে মনে হতে পারে গ্রিগনার্ড বিকারক আবার কোনটা, যদি কারো মনে না থাকে হয়তো জানো। বা গ্রিগনার্ড বিকারকটা হচ্ছে কোনটা, ওই যে অ্যালকাইল হ্যালাইড নামে একটা যৌগ ছিল, তার সাথে যদি আমরা ম্যাগনেসিয়ামকে অ্যাড করে দিতাম, তাহলে এখান থেকে একটা যৌগ পাইতাম কেমন, CH3MgCl। এটা হচ্ছে আমাদের একটা গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক হচ্ছে কি, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল যে কোনো অ্যালকাইল মূলক থাকতে পারে, এখানে আমি CH3 নিছি, তুমি অন্য মূলকও নিতে পারো। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড।
এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রিগনাট বিকারক। এই গ্রিগনাট বিকারক দিয়ে আবার কি করা যায়, অর্গানিক যৌগের যে কোনো যৌগই আমরা কি করতে পারি, বানাইতে পারি। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যালকেন। সো গ্রিগনাট বিকারক দিয়ে আমরা কিভাবে অ্যালকেন বানাইতে পারি, ধরো আমাদের কাছে এই সিম্পল গ্রিগনাট বিকারকটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো CH3MgCl, এখানে ক্লোরিন না নিয়ে ব্রোমিন, আয়োডিন তুমি এগুলো নিতে পারো, সমস্যা নাই। এর উপস্থিতি যদি আমরা পানি দেই, পানি মানে কি H+ এবং OH-। আর গ্রিগনাট বিকারকের ক্ষেত্রে তুমি যখনই কি পাবা, এই পানি পাবা, তখনই কি করবা, MgOH-Cl টাকে বাড়ি করে দিবা, এই পার্টটাকে বাড়ি করে দিবা, MgOH-Cl টাকে বাড়ি করে দিবা। তাহলে এখানে কি আছে CH3, এখানে আছে H, তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে মিথেন CH4, আর এখান থেকে থাকবে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিরাইড। এই যৌগটার নাম হচ্ছে কি, এই যৌগটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিরাইড বা ক্লোরাইড। আর এখান থেকে তাহলে আমরা কোন যৌগটা পাইলাম, এই যৌগটা যেটা পাইলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে মিথেন। অর্থাৎ গ্রিগনাট বিকারক থেকেও কিন্তু আমরা কি পাই, অ্যালকেন বানানো সম্ভব। ওকে, সো এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যালকেন কোন ধরনের বিক্রিয়া দেয়, এর বিক্রিয়া সমূহ কিভাবে উৎপন্ন হয় এগুলো আমরা দেখছি। এখন কি কি ধরনের বিক্রিয়া দেয়, ধরো তোমাদের কাছে মিথেন আছে, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা আমরা হচ্ছে ক্লাস 9 থেকে জানি। মৃদু সূচকের উপস্থিতিতে যদি আমরা দেই, এখান থেকে কি উৎপন্ন হয়, CH3Cl প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার যদি আমরা এখান থেকে কি করি, ক্লোরিনের সাথে বিক্রিয়া দেই মৃদু সূচকের উপস্থিতিতে, CH2Cl2 প্লাস হবে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার যদি CH2Cl2 এর সাথে ক্লোরিনের বিক্রিয়া দাও, সেম, তাহলে এখান থেকে CHCl3 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে এখান থেকে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার ট্রাই করবা। CHCl3 এটাকে আমরা বলি হচ্ছে কত, ট্রাইক্লোরোমিথেন, এবং এটার বাণিজ্যিক নাম হচ্ছে কি, ক্লোরোফর্ম। একটু ভালো করে মনে রাখার ট্রাই করবা। ক্লোরোফর্ম হচ্ছে কোনটা, CHCl3 ট্রাইক্লোরোমিথেন। CHCl3 ট্রাইক্লোরোমিথেনটাকে আমরা কি বলতেছি, ক্লোরোফর্ম বলতেছি। আর ক্লোরোফর্ম হিসাবে কাজ করে চেতনানাশক। এখন চেতনানাশক হিসাবে কাজ করে, বেসিক্যালি ক্লোরোফর্মটা চেতনানাশক হিসাবে কাজ করে না। বেসিক্যালি হচ্ছে তোমার চেতনানাশক হিসাবে যেটা কাজ করে, ধরো তোমার ক্লোরোফর্মের একটা বোতল আছে, এই যে CH3, যখনই তুমি ঢাকনাটাকে এটাকে কি করে দিবা, খুলে দিবা, মানে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে এটার সাথে সাথে COCl2 নামে একটা গ্যাস উৎপন্ন করে। এই COCl2 যে গ্যাসটা আছে, এটাই বেসিক্যালি তোমার হিসাবে কাজ করে, চেতনানাশক হিসাবে কাজ করে। আর এটা যখন আমরা নাকে নেই তখন আমরা অজ্ঞান হয়ে যাই। আর এই গ্যাসটার নাম হলো কি, ফসজিন গ্যাস। এটা একটু ভালো করে মনে রাখবা, COCl2 টাকে কি বলা থাকে, ফসজিন গ্যাস বলা থাকে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। COCl2 টাকে আমরা কি বলে থাকি, ফসজিন গ্যাস, বা অনেক বইয়ে দেখবা হচ্ছে ফসফিন নামও বলা আছে। সো এটা আমরা একটু ভালো করে দেখবো। COCl2 টাকে আমরা কি বলতেছি, COCl2 টাকে বলা হচ্ছে ফসজিন গ্যাস বা ফসফিন। অনেক বই দেখবা জি না দিয়া হচ্ছে কি আছে, ফি আছে, ফসফিন গ্যাস বলা হয়। সো এটা একটু ভালো করে দেখবা, বিশেষ করে ক্লোরোফর্মের বিক্রিয়াটা দেখবা। সো এটা আমরা হচ্ছে বুঝলাম যে কিভাবে হচ্ছে আমরা অ্যালকেন থেকে ক্লোরোফর্ম বানাইতে পারি বা চেতনানাশক একটা যৌগ বানাইতে পারি। ওকে, ক্লোরিনের সাথে বিক্রিয়া দিছি, এবং ক্লোরিনের সাথে যে বিক্রিয়াটা দিছি, এই বিক্রিয়াটাকে আবার কি বলা থাকে, ক্লোরিনেশন বিক্রিয়া বলা হয় থাকে, ঠিক আছে। এরপরে ধরো এই যৌগটা তোমরা জানো, যে কোনো হচ্ছে হাইড্রোকার্বনকে যদি তুমি কি করো, দহন করো, এখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। কার্বন ডাই অক্সাইড প্লাস কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়া একটা সমতাকরণ, এই বিক্রিয়ার জন্য সমতাকরণটা মাস্ট বি ভালো করে মনে রাখবা। বিশেষ করে ধরো তোমাদের এরকম আছে C3H8, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি প্রোপেন। প্রোপেনের সাথে যদি আমরা কি করি, অক্সিজেনের বিক্রিয়া দেয়, এখান থেকে আমরা জানি কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। মানে এই বিক্রিয়াটা কিভাবে সমতা করবা, এই বিক্রিয়াটা সমতা করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, বইয়ে দেখবা এরকম ভাবে, CXHY প্লাস X প্লাস Y/4 মোল হচ্ছে অক্সিজেন, X অণু কার্বন ডাই অক্সাইড, আর Y/2 অণু কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। সো এই বিক্রিয়ার জন্য তুমি X এর ভ্যালু কত পাচ্ছ, 3, আর Y এর ভ্যালু পাচ্ছ কত, 8। এখানে যদি আমি X এর ভ্যালু 3 বসাই,
আর ওয়াই ভ্যালু 8 বসাই, তাহলে এখান থেকে পাবা হচ্ছে কত 5, তার মানে এখানে অক্সিজেনের জায়গায় বসবে হচ্ছে আমাদের 5। আর x অনু কার্বন ডাই অক্সাইড x হচ্ছে কত 3, তার মানে এখানে সমতা করলে আসবে হচ্ছে 3। আর y/2 অনু হচ্ছে কি পানি, এখানে 8 হলে এখানে হবে কত 4। সো এই যে দহন বিক্রিয়ার জন্য জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখা ট্রাই করো, এটা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক সময় দেখা যায় হচ্ছে আমরা সমতাটাই পরীক্ষায় ঠিকমতো করতে পারি না। ওকে, আশা করি আমরা হচ্ছে এই টার্মটা বুঝে গেছি যে এটা হচ্ছে আমাদের অ্যালকেনের দহন রিঅ্যাকশন। দহন মানে কি অক্সিজেনের উপস্থিতিতে যাবে। এখন আমরা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কি তোমার একটা যৌগের মধ্যে যদি তুমি এরকম দেখো প্লাটিনাম আছে, নিকেল আছে, অথবা Al2O3 450 ডিগ্রি সেলসিয়াস, কপার 300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এরা কি করে ওই মেন যে যৌগটা আছে এরা কি করে হাইড্রোজেন অপসারণ করে। হাইড্রোজেন অপসারণ এটা আমাদের পরীক্ষায় লাগবে। যেমন ধরো এরকম আছে এই যৌগটা, আমি হচ্ছে ছবি আঁকলাম না, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, হ্যাঁ ধরো এরকম একটা যৌগ আছে। তো তোমরা জানো এই যৌগটার নাম হচ্ছে কি হেক্সেন। এই যৌগটা হচ্ছে আমাদের হেক্সেন। তুমি চাইলে হচ্ছে কার্বন বসাতে পারো, সমস্যা নাই, এটা লাগাই দেই নাই, এটাকে আবার সাইক্লোহেক্সেন বলো না, এটা হচ্ছে আমাদের হেক্সেন, মানে যেরকম 1 2 3 4 5 এরকম, ঠিক আছে। সো আমাদের কাছে একটা হেক্সেন দেওয়া আছে। এই হেক্সেন থেকে যদি তুমি কি করো, এই যে Al2O3 ধরো 400 ডিগ্রি সেলসিয়াস দিলাম, কি করবে এই যৌগ থেকে দুইটা হাইড্রোজেন অপসারণ করবে, একটা হাইড্রোজেন অপসারণ করবে। কিভাবে হাইড্রোজেনটা অপসারণ করবে, ধরো এখানে ছিল CH3, এখানে ছিল CH2, এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH2, এখানেও CH3। এখন এ যদি দুইটা হাইড্রোজেন অপসারণ করে, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করবে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করবে, তাহলে এইটাও কি হয়ে যাবে CH2, এটাও কি হয়ে যাবে CH2। তার মানে আমরা কি পাচ্ছি, এই পাশেও CH2, তারপরে নিচে কি পাচ্ছি CH2, আবার CH2 নিচে, এখান থেকে আবার CH2, এখানে আবার CH2, এখানে আবার CH2। সো এই কার্বন আর এই কার্বনের তো হাতে কোনো মিলে নাই, এখন মিলানোর জন্য তখন এরা কি থাকবে, এরকম ভাবে থাকবে। তখন এই যে যৌগটা পাচ্ছি, তখন এই যৌগটা হয়ে যাচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেন থেকে তুমি যদি আবার সেম রিঅ্যাকশনটাই মানে এইটাই দাও আবার Al2O3 400 ডিগ্রি সেলসিয়াসের মতো, তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে বেনজিন। ঠিক আছে, কিভাবে বেনজিন পাবা, ওই যে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন, ঘাটতি থাকলে তোমার কি চলে আসবে, দ্বিবন্ধন চলে আসবে, তখন তুমি দেখবা এখান থেকে কি পাবা, বেনজিন পাবা। অর্থাৎ এলিফ্যাটিক যৌগ থেকে আমাদের অ্যারোমেটিক যৌগে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, তোমার বইয়ে দেখবা। সো তার মধ্যে একটা রাস্তা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে হেক্সেন থেকে। হেক্সেন থেকে আমরা কি বানাতে পারি, এলিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগতে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যেটা, সেটা হচ্ছে ইথান হতে, আমরা যদি ইথান পর্যন্ত যাইতে পারি তাহলে হচ্ছে আমরা ইথানের দিকেও দেখবো। পলিমারকরণ বিক্রিয়া দিয়ে আমরা কি বানাতে পারবো, পলিমারকরণ বিক্রিয়া দিয়ে আমরা হচ্ছে ইথাইন হচ্ছে আমরা বেনজিন নামে যৌগ কি করতে পারবো, বানাইতে পারবো। সো এটা হচ্ছে আমাদের একটা ওয়ে, সেটা হচ্ছে হেক্সেন থেকে কি বানানো, আমরা কি বানাইতে পারি, হেক্সেন থেকে হচ্ছে আমরা হচ্ছে বেনজিন বানাইতে পারি। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ থেকে এলিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগে যাওয়ার জন্য এটা হচ্ছে আরেকটা পথ, ঠিক আছে। সো এটা গেল। এবার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আমরা অ্যালকেন টার্ম মোটামুটি পড়ে ফেলছি। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন থেকে আমাদের পরীক্ষায় কি কি টাইপের কোশ্চেন আসে এবং কোনগুলো মোটামুটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আমরা একটু কভার করার ট্রাই করবো। আচ্ছা, তোমরা জানো যে অ্যালকেনকে কিন্তু আবার প্যারাফিনও বলা হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবা, অ্যালকেনকে আবার প্যারাফিনও বলা হয় থাকে, ঠিক আছে, স্বল্প আসক্তি যৌগ। সো এটা তোমরা জানো, এই জন্য আমি হচ্ছে বলি নাই। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকিন। এই অ্যালকিন হচ্ছে একটা কোন যৌগ, অসম্পৃক্ত যৌগ, এটা আমরা জানি, অসম্পৃক্ত যৌগ। অ্যালকিন হচ্ছে আমাদের একটা অসম্পৃক্ত যৌগ, কারণ কি এখানে হচ্ছে আমাদের একটা কি আছে, পাই বন্ধন থাকে, ঠিক আছে, মিনিমাম একটা পাই বন্ধন থাকে। সো অ্যালকিনের জন্য আমরা ফার্স্ট অফ অল কি দেখবো, ওই আবার দেখবো হচ্ছে প্রস্তুতি, এটা আমরা কিভাবে বানাইতে পারি, এবং পরবর্তীতে আমরা দেখবো কি কি রিঅ্যাকশন দেয়। এবং এইগুলো দেখো, যখন আমরা অ্যালকিন থেকে এই অ্যালকিন যে বিক্রিয়াগুলো দিচ্ছে, আবার রিভার্স ঘটনা, যেমন অ্যালকাইল হ্যালাইডে যদি গেলে আবার দেখবো হচ্ছে কি ওই অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন বানাইছিলাম,
সো এ যেভাবে উৎপন্ন হচ্ছে অন্যের জন্য আবার সেগুলো কি হিসাবে কাজ করতেছে, বিক্রিয়া হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, সো আমরা দেখবো রিপিটেশন চলে আসবে, বারবার একই টাইপের বিক্রিয়া দেখবো হচ্ছে মাঝে মাঝে চলে আসবে। সো ওই বিক্রিয়াগুলো আমরা হচ্ছে স্কিপ করার ট্রাই করবো। সো ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা অ্যালকিন কিভাবে বানাতে পারি। অ্যালকিন আমরা বানানোর জন্য যেটার ওয়ে হচ্ছে কি, কিভাবে অ্যালকিন বানাবো। ধরো তোমাদের কাছে অ্যালকোহল আছে, CH3 বন্ড CH2 বন্ড OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহল থেকে যদি আমরা কি করে দেই, এই অ্যালকোহলের উপস্থিতিতে আমরা যদি সালফুরিক অ্যাসিড নেই, এই সালফুরিক অ্যাসিড কি, সালফুরিক অ্যাসিড হচ্ছে নিরুদক, অর্থাৎ কি করে, কোনো যৌগের মধ্যে যদি পানি থাকে সে পানিটা সে কি করতে পারে, শুষে নিতে পারে। অর্থাৎ এই যৌগ থেকে সে কি করবে, পানি শুষে নেবে। এখনো যদি পানি শুষে নেয়, তো দেখো এখানে কি আছে, এখানে আছে তোমার হাইড্রোজেন কয়টা, দুইটা, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন সে কি করবে, টেনে নিবে। আর এখান থেকে ওয়েস আছে, তার মানে এইটা মিলে কি উৎপন্ন করবে, পানি। আর এখানে তখন CH থাকবে হচ্ছে কয়টা, দুইটা। আর এখান থেকে আমরা যে যৌগটা পাবো CH2, আর এখানে থাকবে হচ্ছে CH2, হাত মিলানোর জন্য আমরা এখানে কি করে দেবো, ডাবল বন্ড করে দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যালকোহল থেকে অ্যালকিন বানানোর একটা হচ্ছে কি প্রসেস। ওকে, এটা গেল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, সেটা হলো কি CH3 বন্ড CH2Cl, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড থেকে যদি আমরা কি করি, এখানে আমরা দুইটা টার্ম দেখবো, একটা হলো কি পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড নেব, এখানেও পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড নেব। এবং এইখানে আমরা যেটা নিব হচ্ছে একুয়াস জলীয়, আর এটা আমরা নিব হচ্ছে অ্যালকোহলীয়। এই বিক্রিয়াটা একটু মাস্ট ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি করি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা আমরা কি করি পটাশিয়াম হাইড্রোক্সাইড একুয়াস নেই, একুয়াস নিলে বিক্রিয়াটা কি হবে, এখানকার ক্লোরিন এখানকার পটাশিয়াম চলে যে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এখানে হলো পটাশিয়াম ক্লোরাইড, আর এখানে থাকতেছে কি CH3 CH2, আর এখানকার হচ্ছে OH। আর এখান থেকে আমরা পাবো CH3 বন্ড CH2 বন্ড OH। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকোহল। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল বানাতে পারছি। কোথা থেকে, যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড কি নেই, একুয়াস নেই। বাট একুয়াস না নিয়ে যদি আমরা এখানে কি করি, অ্যালকোহলীয় নেই, তাহলে অ্যালকোহলীয় নিলে বিক্রিয়াটা কিভাবে ঘটে, অ্যালকোহলীয় জন্য যে বিক্রিয়াটা যেভাবে ঘটবে, এখানে দেখো পটাশিয়াম আর এখানে ক্লোরিন, ওই সেম ভাবে হচ্ছে কি তোমার পটাশিয়াম ক্লোরাইডটা বের হয়ে যাবে। বাট এখানে সাথে সাথে একটা যেটা ঘটনা হয়, এখানকার যে ওয়েস্ট আছে, এই আগের ওয়েস্টটা কিন্তু এখানে যা কি হয়েছিল, অ্যাড হয়েছিল। আর এবার কি হবে, এখানকার ওয়েস্ট এই যৌগ থেকে এই যে হাইড্রোজেন কার্বনটা আছে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে গিয়ে ওয়েস্টের সাথে অ্যাড হয়ে কি উৎপন্ন করবে, এখানে একটা পানি উৎপন্ন করবে এক মোল। তার মানে এখানে এখন কার্বন কয়টা আছে, কার্বন তো একটাই আছে, হাইড্রোজেন কয়টা হয়ে গেছে, দুইটা। আমরা এখান থেকে পাচ্ছি CH2, আর এখানে থাকতেছে আমাদের CH2। তার মানে হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা কি করি, অ্যালকোহলীয় সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে উৎপন্ন হবে কি অ্যালকিন। আর যদি আমরা কি করি একুয়াস দেই, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে অ্যালকোহল। সো আমরা হচ্ছে আশা করি বুঝে গেছি এই বিক্রিয়াটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এটা একটু মাস্ট ভালো করে মনে রাখার ট্রাই করবা, কখন অ্যালকোহল উৎপন্ন হয় আর কখন অ্যালকিনটা উৎপন্ন হবে। যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে কি করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলও দেই, তাহলে আমরা পাবো এখানে অ্যালকিন। আর যদি আমরা কি করি একুয়াস দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে কি অ্যালকোহল। ঠিক আছে, সো এটা একটু ভালোভাবে মনে রাখবো, এটা পরীক্ষা প্রচুর আসে। ঠিক আছে, এবং এই বিক্রিয়াটা হচ্ছে আমরা পরবর্তীতে আবার দেখবো। এই বিক্রিয়াটা দুইটা ক্লাসিফিকেশন আছে, তো আমরা এটা দেখবো পরবর্তীতে। একটাকে সাইজ এফের নিতে বলি। ওকে, সো এটা আমরা দেখলাম। সো এটা আমরা একটু ভালো করে মনে রাখার ট্রাই করবো। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যালকাইন হতে, অ্যালকাইন একটু আগে আমরা এটা দেখছিলাম, অ্যালকিন যখন প্রস্তুতি করি, যেমন CH ট্রিপল বন্ড CH, এখানে যদি হাইড্রোজেন দেই বা এখানে যদি নিকেল 180 দেই, নিকেল 180 ডিগ্রি দিলে এটা কিন্তু কোথায় গিয়ে থামবে, অ্যালকেনে গিয়ে থামবে। বাট আমি যেহেতু বানাতে যাচ্ছি কি অ্যালকিন, তার মানে আমাকে CH ট্রিপল বন্ড CH এর সাথে হাইড্রোজেন দিয়ে রোজেনমন্ট বিকারক দিতে হবে, ক্লাডিয়াম বাই বেরিয়াম সালফেট। তাহলে এটা CH2 ডাবল বন্ড CH2 তে যায় কি হয়ে যাবে, থেমে যাবে। অর্থাৎ অ্যালকেন পর্যন্ত আমরা গিয়ে আর বিক্রিয়া আগাবে না, অ্যালকেন পর্যন্ত আর যাবে না। সো এটা আমরা দেখছি। এরপরে আসে আমরা যেটা, সেটা হচ্ছে যে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ধরো তোমাদের কাছে এরকম কি আছে, ডাই হ্যালাইড আছে। আচ্ছা, ডাই হ্যালাইড না দিয়ে আগে আমরা হচ্ছে এরকম একটা হ্যালাইড নেই, CH3 বন্ড CHCl বন্ড CH3, শাখাযুক্ত হাইড্রোজেন। সো এই ক্ষেত্রে এই বিক্রিয়া যদি আমরা কি এড করে দেই,
সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো এখান থেকে অ্যালকিন তৈরি হবে, কারণ এখানে কি আছে অ্যালকোহলিও আছে, এবং এটা হচ্ছে একটা অ্যালকালাইড। কিভাবে তৈরি হবে এই বিক্রিয়াটা তৈরি হবে? আচ্ছা, এই বিক্রিয়াটার একটা আবার প্রসেস আছে, তো আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না। এখানে Na আর এখানে আছে Cl, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা NaCl। আর এই যে ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিন যেই কার্বনে যুক্ত আছে এটা যেটা একটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড এই হ্যালোজেনটা যেই কার্বনে যুক্ত আছে এটাকে আমরা বলতেছি আলফা কার্বন, আর এটাকে আমরা বলতেছি বিটা কার্বন। দুই সাইডে দুইটা হচ্ছে বিটা কার্বন। সো এটাকে আমরা সাইজেফের নীতি বলি। সো এখানে যেটা হবে এই যে এই যৌগ থেকে অথবা এই যৌগ থেকে একটা হাইড্রোজেন কি করবা, অপসারণ করবা। কোথা থেকে অপসারণ করবা? যে বিটা কার্বনে কি আছে হাইড্রোজেন কম থাকে, হাইড্রোজেন কম, এটাকে আমরা কিন্তু সাইজেফের নীতি বলি। সো সাইজেফের নীতি আমরা আবার পরবর্তীতে দেখব। যেহেতু এখানে আমাদের বিটা এবং বিটার মধ্যে হাইড্রোজেন সংখ্যা কি আছে, সেম আছে, তুমি যে কোনো এক জায়গা থেকে সরাই নিতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা Na আর এখানকার Cl, NaCl বাইরে হয়ে যাবে বাইরে, সো এদিকে চলে গেল NaCl, আর 1 মোল পানি বার করে দিব। যেহেতু এখানে আমাদের অ্যালকোহলিও আছে, তাহলে আমরা কোথা থেকে বার করব? ধরো এটা থেকে বার করতেছি, তাহলে এখানে হাইড্রোজেন হয়ে যাবে কয়টা? দুইটা। এখান থেকে তুমি পানিটাকে বার করে দাও, আর মেন যে যৌগটা থাকবে এখানে হাইড্রোজেন দুইটা হয়ে গেলে এখানে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। সো এখান থেকেও কিন্তু আমরা কি পাইলাম? অ্যালকিন তৈরি করতে পারলাম। ঠিক আছে? সো এই বিক্রিয়াটার একটা স্পেসিফিক নাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে সাইজেফের নীতি। সো সাইজেফের নীতি আমরা পরবর্তীতে আবার দেখব, সমস্যা নেই। সো আপাতত আমরা একটু দেখে নেই যে কিভাবে হচ্ছে এই বিক্রিয়াটা অ্যালকিন তৈরি হয়। এটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের যদি ডাই হ্যালাইড থাকে, ডাই হ্যালাইড মানে কি? দুইটা হ্যালোজেন আছে এবং এরা সন্নিহিত, যেমন CH3 বন্ড CH, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, আর এখানে দিলাম হচ্ছে CH3। এগুলো হচ্ছে কি সন্নিহিত ডাই হ্যালাইড। সন্নিহিত মানে কি? পাশাপাশি। এটা এমন হওয়া যাবে না যে এটা আবার এখানে না থেকে এখানে আছে, তাহলে আবার হবে না। ঠিক আছে? পাশাপাশি থাকা লাগবে। সন্নিহিত মানে কি? একটার পরে তারপর একটা, মানে দুইটা পর পর। এর সাথে যদি আমরা কি অ্যাড করে দিই? জিঙ্ক অ্যাড করে দিই, এবং অ্যালকিন যেই ধরনের বিক্রিয়া বা হচ্ছে যেইভাবে প্রস্তুত হয়, অ্যালকাইলও কিন্তু কি হয়? সেম সেইভাবেই সেম বিক্রিয়াগুলো দিয়ে থাকে। তো আমরা যদি অ্যালকিনটা ভালো মতো বুঝে যাই তাহলে হচ্ছে আমাদের অ্যালকাইনে খুব বেশি টাইম লাগবে না। তো এখানে হচ্ছে কত জিঙ্ক, আর এখানে যেহেতু ক্লোরিন আছে, তাহলে জিঙ্ক ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানে কি উৎপন্ন করবে? জিঙ্ক ক্লোরাইড। তো জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয়ে গেলে এখন দেখো এই কার্বনের মধ্যে কি হয়ে গেছে? হাত মেলে না। কিভাবে হাত মেলে না? এখানে হচ্ছে CH3 বন্ড CH বন্ড CH বন্ড CH3। তো আমার হাত মিলাতে গেলে এখানে তখন কি হতে হবে? দ্বিবন্ধন। তখন দেখবা এখান থেকে কি হয়ে গেছে? তোমার বিউটিন 2 উৎপন্ন হয়ে গেছে। বিউটিন 2, অর্থাৎ আমাদের কি ছিল? ডাইক্লোরো বিউটেন ছিল, এবং ডাইক্লোরো বিউটেন থেকে আমরা কি পাইছি? বিউটিন 2 পাইছি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন। সো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি? অ্যালকিন তৈরি করতে পারি। সো এবার আমরা দেখব অ্যালকিন নরমালি কি কি ধরনের বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াগুলো আমরা একটু দেখার ট্রাই করব। অ্যালকিনের বিক্রিয়া সমূহ। এই অ্যালকিন কি কি ধরনের বিক্রিয়া দেয়? সো অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়? আবার সেই সেম বিক্রিয়াটা লিখতেছি, যে ইথিন হাইড্রোজেন নিকেল 180, সেম রিঅ্যাকশন আবার আসতেছে, এটা কি হবে? অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের নিকেল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এরপর যদি আমরা হচ্ছে অ্যালকিনের আরেকটা বিক্রিয়া দেখি, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া দেয়, তাহলে ক্লোরিনের বিক্রিয়া দিলে কি হবে? ক্লোরিন কয়টা? দুইটা আছে। এই দুইটা ক্লোরিনের মধ্যে এখানে একটা যাবে, এখানে একটা যাবে, তাহলে তুমি কি পাবা? ডাইক্লোরো ইথেন পাওয়া। ঠিক আছে? এই যে ডাইক্লোরো ইথেন পাইলাম। এরপরে আমরা হচ্ছে মেন এখন যে বিক্রিয়াটা দেখব, এখন আমরা যে মেন বিক্রিয়াটা দেখব, এগুলো সহজ বিক্রিয়া, এগুলো পরীক্ষা নরমালি খুব বেশি একটা আসে না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন আবার কোনটা? অপ্রতিসম অ্যালকিন, তাহলে তোমাদের কাছে এরকম একটা অ্যালকিন আছে, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। এটা কি আমাদের অপ্রতিসম অ্যালকিন কিনা? কিভাবে বুঝবা? যেখানে দ্বিবন্ধন আছে ওখানে একটা দাগ দাও। এই পাশে দেখো আমাদের কার্বন সংখ্যা কয়টা? দুইটা। এই পাশেও কিন্তু আমাদের কার্বন সংখ্যা হচ্ছে কয়টা? দুইটা। তার মানে এটা হচ্ছে আমাদের প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন। এখন অপ্রতিসম অ্যালকিন কোনগুলো? অপ্রতিসম অ্যালকিনগুলো হচ্ছে ধরো এরকম CH3 CH ডাবল বন্ড CH2। সো এখানে যদি তুমি একটা টান দাও, এদিকে হচ্ছে কয়টা? দুইটা, এখানে হচ্ছে কয়টা? একটা। তো পরীক্ষায় এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন? ধরে দিল বিউটিন 2 অথবা কি প্রোপিন 1। সো এগুলো একটু ভালো করে দাগা ট্রাই করবা। যার সংকেতটা লিখবা, সংকেতটা লিখে তুমি কি করবা? দুই পাশে দেখবা এটা সিমেট্রিক কিনা, অর্থাৎ দুই পাশে কার্বন সংখ্যা আমাদের কম বেশি আসে কিনা। এখন আমরা যেই নীতিটা দেখব, এই নীতিটাকে আমরা বলি হচ্ছে মার্কোনিকভ নীতি।
মার্কনিকফের নীতি হতে গেলে তোমাকে মাসেবি যেটা হতে হবে সেটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন। কারণ প্রতিসম হলে তুমি যে কোনো জায়গায় ঢুকাই দিতে পারো, কোনো সমস্যা নাই। যেমন ধরো এরকম আছে CH2 ডাবল বন্ড CH2, এটা তো আমাদের প্রতিসম। এখন আমি যদি এখানে HBr দেই, এখন কি হয়, তোমাকে বলা হচ্ছে হ্যালোজেনের যে অ্যাসিড গুলো আছে এর পজিটিভ পার্ট হচ্ছে H+, আর এটা হলো কি Br-। সো এখানে কি করবে, এখানে বলতেছে কার্বন কার্বন দ্বিবন্ধনের, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে H+টা কোথায় যাবে, যেখানে আমাদের হাইড্রোজেনটা কি আছে, বেশি আছে। এটা এইভাবে বলা হয় যে তেলা মাথায় তেল দাও, যার মধ্যে হাইড্রোজেন কি আছে, বেশি আছে, তাকে আমি কি করবো, আরো বাড়াবো। এখন এই যৌগের জন্য দেখো এই পাশে দুইজনের সেম আছে, দুইজনের সেম মানে কি, তুমি এই জায়গাটা ঢুকাতে পারো, এই জায়গাটা ঢুকাতে পারো, আর ব্রোমিনটাকে হয় কি করবে, এখানে দিবা, নয় আছে এই যেখানে দিবা। তো তোমার যৌগের কিন্তু কি করবে না, ওভারঅল কোনো ইফেক্ট করবে না, যার ফলে আমরা শুধুমাত্র মার্কিনকরণ নীতিটা তোমার হচ্ছে কি অপ্রতিসম অ্যালকেনে ইউজ হয়, বাট প্রতিসমতে তুমি যে কোনো এক জায়গায় দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি অপ্রতিসম একটা অ্যালকেন নেই, তাহলে তোমাদের কাছে এরকম আছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এখন এইখানে যদি আমরা HBr দেই, এখন কিন্তু তুমি দেখো অ্যাসিডের এটা হলো H+, আর এটা হলো কি Br-। এখন আমি যদি দ্বিবন্ধনের দিকে তাকাই, এই দ্বিবন্ধনে এইখানে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, বা এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটা। মানে এই হাইড্রোজেনটা আমি কাকে দিব, একে দিব নাকি একে দিব, এটা ডিপেন্ড করতেছে কার উপর, ওই যে আমাদের মার্কনিকফ নীতি। মার্কনিকফ নীতি কি বলছিল, কার্বন কার্বন দ্বিবন্ধনে আমি সেই কার্বনে হাইড্রোজেনটাকে দিব, অ্যাসিডের পজিটিভ অংশটাকে দিব, যার মাঝে আমাদের কার্বন সংখ্যা কি আছে, হাইড্রোজেন সংখ্যা কি আছে, বেশি আছে। তো এখানে কিন্তু হাইড্রোজেন সংখ্যা দুইটা, এখানে হচ্ছে একটা, এই হাইড্রোজেনটা এসে কোথায় অ্যাড হবে, এইখানে অ্যাড হবে, আর ব্রোমিনটা কি হবে, এই জায়গায় অ্যাড হবে। তাহলে আমাদের মেইন উৎপাদ হবে কোনটা, CH3 CH Br, আর এখানে হবে বন্ড CH3। তাহলে এখান থেকে আমরা এই যে হ্যালাইডটা আছে, এই হ্যালাইডটায় উৎপন্ন পাবো হচ্ছে প্রায় 80 থেকে 90%। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট, এটা স্টারে দিয়ে রাখো, এটা পরীক্ষা প্রচুর আসে। ঠিক আছে, আর 10 থেকে 15% হচ্ছে তোমার কি হয়, এই যে এটা এখানে যাবে, এটা এখানে আসলে যে যৌগটা উৎপন্ন হয় এটা, সেটাকে আমরা বলি হচ্ছে মার্কনিকফ নীতি। এখন এই মার্কনিকফ নীতির আবার একটা উল্টা মার্কনিকফ নীতি আছে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি মার্কনিকফ নীতি বা খারাসের নীতি আমরা বলে থাকি। এটাকে বলা হয় অ্যান্টি মার্কনিকফ নীতি, অ্যান্টি মার্কনিকফ নীতি, বা এর অপর নাম হচ্ছে খারাসের নীতি। ঠিক আছে, খারাসের নীতি কিভাবে বুঝবা, ওই খারাসের নীতি দেখবা যে এই পাশে একটা কি আছে, অপ্রতিসম অ্যালকিন আছে, অ্যালকিন, এবং সাথে তোমার এখানে HCl বা HBr যে কোনো অ্যাসিড থাকতে পারে, আর এইখানে তুমি দেখবা R2O2, মানে এখানে একটা পারঅক্সাইড থাকবে, পারঅক্সাইড। অনেক বইয়ে দেখবা R2O2 আছে, অনেক বইয়ে দেখবা H2O2 আছে, দুইটাই পারঅক্সাইড। ঠিক আছে, ওটা হচ্ছে অ্যালকাইল পারঅক্সাইড, এটা হচ্ছে কি হাইড্রোজেন পারঅক্সাইড। যদি দুই ক্ষেত্রে হয়, দুইটাই যদি হয়, তাহলে তোমার কাছে এরকম অ্যালকিন আছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, আর এখানে যদি আমরা হচ্ছে HCl দেই, তাহলে আমাদের এখন বিক্রিয়াটা কিভাবে ঘটবে, তাহলে এটা ভাঙলে হচ্ছে H+ এবং Cl-। এখন আমরা দেখো কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আমরা এখানে কি পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, আর এখানে হচ্ছে কি আমাদের একটা। যদি মার্কনিকফ নীতি হইতো তাহলে এটা এখানে ঢুকতো, ক্লোরিনটা এখানে যাইতো। বাট যখন তুমি এখানে কি করে দিবা, R2O2 অ্যাড করে দিবা, তখন তার উল্টা ঘটনাটা ঘটবে। কি ঘটনাটা ঘটবে, যে গরিব আছে তাকে তুমি আবার কি বানাবো, গরিব বানাবো। সরি, যে যার মাঝে আমাদের কি আছে, কম আছে, তাকে আমরা কি করবো, এই হাইড্রোজেনটা দেবো, আর ক্লোরিনের মাঝে তখন তুমি কি করবা, এই যার মাঝে বেশি আছে তাকে তুমি নেগেটিভ টার্মটা দিবা। তাহলে এই ক্ষেত্রে আমরা মেন যৌগ যেটা পাবো CH3 CH2 বন্ড CH2 Cl, এটা তখন আমাদের 90% কি হবে, উৎপন্ন হবে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমাদের কি হবে, বেশি উৎপন্ন হবে। সো এটা হচ্ছে আমাদের একটা হলো কি মার্কনিকফ নীতি, আর একটা হচ্ছে আমাদের খারাসের নীতি। ঠিক আছে, সো আশা করি হচ্ছে আমরা আচ্ছা মৃন্ময়ী আচ্ছা একটা অ্যান্সার দিছিল যে CH3 CH Br, আমি হচ্ছে মার্কনিকফের হাতে অ্যান্সারটা দিছিলাম, আর এটা হচ্ছে আমাদের কি অ্যান্টি মার্কনিকফ নীতি, বা যেটাকে আমরা বলি হচ্ছে খারাসের নীতি। ঠিক আছে, তো আমরা আসলে আশা করি বুঝে গেছি যে মার্কনিকফের নীতি এবং খারাসের নীতি এটা পরীক্ষার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, কোনো না কোনো ভার্সিটিতে পাবাই। ঠিক আছে, সেটা একটু ভালো করে দেখার ট্রাই করব। সো আমরা হচ্ছে মোটামুটি অ্যালকিনের বিক্রিয়া দেখছি, এবং অ্যালকিনের আরো কিছু বিক্রিয়া আছে। যেমন ধরি অ্যালকিনের আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি স্টার দিয়ে দিলাম। এটা হচ্ছে কি তোমার কোনটা, ধরো তোমাদের কাছে ওজোনীকরণ যে রিঅ্যাকশনটা আছে, ওজোনীকরণ বিক্রিয়া,
এই ওজনীকরণ বিক্রিয়াটা একটু ভালো করে দেখার ট্রাই করো, কারণ এখানে পরীক্ষায় একটা কোশ্চেন আসেই। ওজনীকরণ বিক্রিয়া ধরো তোমাদের এরকম আছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন। এটাকে যদি আমরা ওজনীকরণ করি O3 এর উপস্থিতিতে, তাহলে জাস্ট আমরা ডাইরেক্ট বিক্রিয়াটা দেখি, বইয়ে দেখবা আছে দুইটা ধাপ আছে। তুমি কি করবে, কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে ভেঙে দিবা, আর এই অক্সিজেনের মধ্যে আমরা কি করে দিব, একটা অক্সিজেন এই পাশে অ্যাড করে দিব, একটা অক্সিজেন এই পাশে অ্যাড করে দিব। তাহলে এই পাশে যে যৌগটা উৎপন্ন হবে CH3CHO, এটা একটা অ্যালডিহাইড, আর এই পাশে পাবা হচ্ছে HCHO, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। একটা পাবা হচ্ছে কি ইথানল, আর একটা পাবো হচ্ছে আমরা মিথানল। ওকে, একটা হচ্ছে আমাদের ইথানল আর একটা লাগে হচ্ছে আমাদের মিথানল। এখন পরীক্ষায় আমাদের যেটা কোশ্চেন আসে যে বলে যে কোনো একটা যৌগকে আমরা কি করছি, ওজনীকরণ করার পর দুইটা যৌগ পাইছি এরকম। তোমাকে বলা হলো কোনো একটা যৌগ আছে, যে যৌগটাকে তুমি কি করছো, ওজনীকরণ করছো, কোনো একটা যৌগ ওজনীকরণ করছো। ধরো ওই যৌগটা হচ্ছে আমাদের কি X, যাকে আমি ওজনীকরণ করছি, এবং এখান থেকে আমরা দুইটা যৌগ পাইছি। একটা ধরো এরকম CH3CO CH3, এটা হচ্ছে আমাদের প্রোপানন বা কিটোন, আর একটা যৌগ হচ্ছে CH3CHO। তোমাকে বলা হলো এই X যৌগটা কি ছিল, এটা পরীক্ষায় প্রচুর আসে, এই যে এই টার্মটা পরীক্ষায় খুব বেশি আসে। একটা হলো কি অ্যালডিহাইড, আর একটা হলো কি কিটোন, আর এখানে দুইটাই কি উৎপন্ন হয়েছিল, অ্যালডিহাইড উৎপন্ন হয়েছিল। সো আমরা এটা একটু দেখার ট্রাই করি কিভাবে এটাকে তুমি আইডেন্টিফাই করবা। যখন দেখবা এটা কিভাবে বানানো যায় অ্যাকচুয়ালি, ধরো তোমার কাছে এই যৌগটা আছে আর এই যৌগটা আছে, তুমি কিভাবে এই যৌগটা বানাবা, অ্যালকিনটা কি। তো এটা বানানোর জন্য সবথেকে সহজ হয়েছে কি করবা, এই যে CH3CHO, আর একটা কি ছিল তোমাদের HCHO। এখান থেকে হাইড্রোজেন অক্সিজেনটাকে বাদ দিবা, এখান থেকে অক্সিজেনটাকে বাদ দিবা, এবং এই দুইটার মাঝখানে দ্বিবন্ধন বসাই দিবা। তাহলে যে যৌগটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি অ্যালকিনটা, ঠিক আছে। সো অনুরূপভাবে এই যৌগটার জন্য যদি আমরা যাই, তাহলে আমরা কিভাবে করব, এখানে যেটা করব, ধরো এখানে অক্সিজেন বাদ দিলাম, এখানকার ওইটার অক্সিজেন বাদ দিলাম, তাহলে এখন তুমি কিভাবে হাত মিলাইতে পারবা, সেটা হচ্ছে কথা, এখানে হবে CH3 বন্ড C, আর এখানে হচ্ছে কার্বন, আর এখানে হচ্ছে আমাদের এই কার্বনটা, মানে এই কার্বনের কাছে এখানে কিন্তু কি ছিল, আর একটা CH3 ছিল। এই CH3 এর সাথে তো তুমি এই যৌগটাকে অ্যাড করতে পারবে না, কারণ এর হাতে অলরেডি কি আছে, ফিল আপ আছে। তাহলে এটাকে তোমাকে অবশ্যই কি করতে হবে, এটাকে অবশ্যই তোমাকে শাখা বানিয়ে দিতে হবে CH3টাকে, আর এখানে থাকতেছে CH, আর এখানে থাকতেছে CH3, আমরা এখানে আমাদের দ্বিবন্ধন দিতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি শাখাযুক্ত অ্যালকিন। যদি শাখাযুক্ত অ্যালকিন হয় তাহলে একটা হবে কিটোন, একটা হবে অ্যালডিহাইড, আর যদি শাখা না থাকে দুইটাই হবে কি আমাদের অ্যালডিহাইড। সো এটা একটু ভালো করে দেখার ট্রাই করবা, এটা পরীক্ষা এই টার্মটা যদি কিটোন আর একটা কি থাকে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা ইথানল ছিল, তোমার পরীক্ষায় মিথানলও থাকতে পারে, ঠিক আছে। মিথানল থাকলে আরো সহজ, তখন এখানে CH2 দিলেই হয়ে যেত। আর যদি দুইটাই কি হয়, অ্যালডিহাইড উৎপন্ন হয়, তাহলে দুইটাই অ্যালডিহাইড উৎপন্ন হলে তোমার অবশ্যই অ্যালকিনটা হচ্ছে কি, অ্যালকিনটা হচ্ছে শাখা বিহীন অ্যালকিন। আর যদি একটা অ্যালডিহাইড একটা কিটোন উৎপন্ন হয়, তার মানে অবশ্যই মাঝখানে কি আছে, ওখানে একটা অ্যালকিনের মাঝে কি আছে, শাখা আছে, ঠিক আছে। সো এই টার্মটা একটু ভালোভাবে দেখার ট্রাই করবা। পরীক্ষা হচ্ছে আমাদের রিভার্স ঘটনাটা আসে, তোমার পরীক্ষা কখনোই দিবে না যে হচ্ছে অ্যালকিন দেওয়া আছে আর ওজনীকরণে কি কি উৎপন্ন হবে। পরীক্ষা যেটা আসে উৎপন্ন হয়েছে কাকে ওজনীকরণ করছো, ঠিক আছে। সো আশা করি আমরা এটা দেখে গেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিছু অনেকগুলো রিঅ্যাকশন দেখছি। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন যে যে রিঅ্যাকশন দিছে সব কিন্তু কি করে, অ্যালকাইন দেয়, ঠিক আছে। অ্যালকিন যে যে ধরনের রিঅ্যাকশন দেয়, অ্যালকাইন হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশনে দিয়ে থাকে। এখন অ্যালকাইন কোন কোন ধরনের রিঅ্যাকশন দেয় সেটা যদি আমরা হচ্ছে দেখার ট্রাই করি। অ্যালকাইন আমরা ফার্স্ট অফ অল কি করব, অ্যালকাইন হচ্ছে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, এবং পরে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে অ্যালকাইন কোন কোন ধরনের রিঅ্যাকশন দেয়। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো অ্যালকাইন প্রস্তুতি। সো অ্যালকিন যেভাবে বিক্রিয়া করাইছিলাম আমরা, সো সেম বিক্রিয়াগুলো কিন্তু আমরা এইভাবে, যেমন ধরো এরকম ছিল CH3 বন্ড CH2, এখানে দিলাম Cl, এখানে দিলাম CHCl, আর এখানে দিলাম হচ্ছে CH3। তো এটা তোমাদের কি ছিল, অ্যালকাইল হ্যালাইড। ওই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকিন বানিয়েছিলাম, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখানে তুমি সেম কাজটা করবা, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, বাট আগে 1 মোল দিছিলাম, এখানে অবশ্যই 2 মোল দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি হবে, এই যে পটাশিয়াম ক্লোরাইড চলে যাবে, আর এখানকার ওয়েস্ট আর এদিকে হাইড্রোজেনগুলো চলে গেলে পানি উৎপন্ন হবে, তখন তুমি এখান থেকে অ্যালকাইন পাবা। তাহলে CH3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড CH3, আর এখান থেকে পাবো হচ্ছে আমরা পানি, 2 মোল একটা পানি পাবো, ঠিক আছে।
সো আমাদের বাই প্রোডাক্ট নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, এদিকে কি উৎপন্ন হচ্ছে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই, মেইন উৎপাদটা বাই করতে পারবে হলো। বুঝা গেছো? সেই যে অ্যালকোহলীয়, যখন আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড একটা ছিল, একটা হ্যালোজেন ছিল, তখন আমরা কি করেছিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলীয় দিয়েছিলাম তখন অ্যালকিন উৎপন্ন হয়েছিল, ওখানে একটা হ্যালাইড ছিল, এখানে দুইটা হ্যালাইড হলে তুমি কি পাবা, এটা পাবা। আর ওইখানে আমরা কি দেখছিলাম, অ্যালকিনের ক্ষেত্রে ধরো এরকম ছিল CH3 CHCl CHCl, এখানে 2, এখানে আমরা জিঙ্ক দিয়েছিলাম, তখন দেখছিলাম এখানে অ্যালকিন উৎপন্ন হয়েছে, তাই না? এখন এখানে আমরা আছে ডাই হ্যালাইড না নিয়ে আমরা নিব হচ্ছে কি টেট্রা হ্যালাইড। কিভাবে টেট্রা হ্যালাইড নিব, CH3C, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, আর এখানে একটা হাইড্রোজেন। এবার তুমি জিঙ্ক অ্যাড করে দাও, এখান থেকে তুমি কি পাবে, এবার এই যে জিঙ্ক ক্লোরাইড এগুলো চলে যাবে, আর এখানে কার্বনের হাত মিলাইতে C111CH চলে আসবে, CH3 C111CH। অর্থাৎ অ্যালকিন যেই বিক্রিয়াগুলো দিয়েছিল অ্যালকাইন হচ্ছে কি করে সেম ভাবেই আমরা কি করতে পারি, প্রস্তুত করতে পারি। ঠিক আছে? সো এটা আমরা দেখছি, এবারে পরীক্ষা খুব বেশি একটা আসে না, বাট যদি আসে একটু হালকা পাতলা করে দেখে রাখবা। আমরা হচ্ছে পরে যে রিঅ্যাকশনটা দেখবো, এই রিঅ্যাকশনটা পরীক্ষার জন্য আমাদের প্রচুর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড এটা কি কি কাজে ইউজ করা হয়, এটা একটা প্রিজারভেটিভ। ঠিক আছে, মনে রাখবা এটা ফল পাকাতে ইউজ করা হয়, ফল পাকাতে। এটা হচ্ছে আমাদের একটা প্রিজারভেটিভস ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি পানি অ্যাড করে দাও, তাহলে এখান থেকে পাবা হচ্ছে ইথাইন। ইথাইন ইথাইন এর অপর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, ঠিক আছে, এটা একটু ভালোভাবে মনে রাখবা। অ্যাসিটিলিন পরীক্ষা আবার অ্যাসিটিলিনের সংখ্যা আসলে আমরা পারি না, ইথাইনেই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার কি অ্যাসিটিলিন। ঠিক আছে, এই যে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা কি করে দেই, পানি অ্যাড করে দেই, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকাইন পাবো। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকাইন অ্যাকচুয়ালি কি কি ধরনের রিঅ্যাকশন দেয়, অ্যালকাইন কি কি ধরনের রিঅ্যাকশন দেয় সেগুলো যদি আমরা একটা দেখার ট্রাই করি। ওই আবার সেম রিঅ্যাকশন দিয়ে আমরা শুরু করলাম, C111CH হাইড্রোজেন নিকেল 180, নিকেল 180, তুমি এখান থেকে কি পাবা, প্রোপেন পাবা। আমি লিখলাম না প্রোপেন, বাট এখানে যদি আমরা কি করতাম, সোডিয়াম বেরিয়াম সালফেট দিতাম, এটা অ্যালকেন পর্যন্ত যাইতো না, এটা হচ্ছে তোমার অ্যালকিন পর্যন্ত গিয়ে থেমে যাইতো। ঠিক আছে, এটা তখন আমাদের প্রোপেন পর্যন্ত উৎপন্ন হইতো, প্রোপেন আর উৎপন্ন হইতো না। আর এই বিকারকটাকে আমরা কি বলতাম, রোজেনমন্ড বিকারক। ঠিক আছে, ওকে, এটা দেখছি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে কি করব, অ্যালকেন এবং অ্যালকাইনের আমরা দেখছিলাম যেটা, সেটা হচ্ছে যে বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন পরীক্ষা, যেটা দুইজনে দিত, অ্যালকেন এবং অ্যালকেন দুইটা জনে দিত। একটা হলো বেয়ার পরীক্ষা, একটা ছিল হচ্ছে বেয়ার পরীক্ষা, আর একটা ছিল হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন। তো ব্রোমিনটা সব থেকে বেশি সহজ, এটাই আমরা একটু দেখার ট্রাই করি। এটা কিভাবে, এটা দিয়ে আমরা কি করি, এই দুটো দিয়ে হচ্ছে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাখ্যা করি। পরীক্ষা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা হিসেবে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে কিভাবে অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি, একটা হলো ব্রোমিন পরীক্ষা আর একটা হলো কি হচ্ছে বেয়ার পরীক্ষা। এখন কিভাবে ব্রোমিন পরীক্ষাটা ঘটে, তাহলে তোমার কাছে অ্যালকিন আছে CH3CH11CH2, এর সাথে যদি আমরা ব্রোমিন নেই, তবে এই ব্রোমিনটা অবশ্যই কার্বন টেট্রাক্লোরাইডে কি হওয়া লাগবে, দ্রবীভূত হওয়া লাগবে। ঠিক আছে, আর এই ব্রোমিনটা নরমালি কি ধরনের বর্ণ পাবা, তুমি হচ্ছে লাল বর্ণ পাবা। ধরো এটা একটা তোমার পাত্র আছে বা কনিক্যাল ফ্ল্যাট আছে, এইখানে তুমি কি করছো, কার্বন টেট্রাক্লোরাইডের জলীয় দ্রবণ আছে, এখানে তুমি ব্রোমিন ঢেলে দিয়েছো, ঢেলে দেওয়ার পর একটু ঝাঁকাইছো, তাহলে এখানে বর্ণ যেটা পাবা সেটা হচ্ছে লাল। তারপর এখানে তুমি কি করছো, এই অ্যালকিন তুমি এখানে কি করছো, অ্যাড করে দিছো। দেওয়ার পর তুমি দেখবা সাথে সাথে একটু পরে দেখবা যে কি হয়েছে, এটা কালার থেকে কালারলেস হয়ে গেছে। কিভাবে কালারলেস হয়ে যাবে, এটা সাথে সাথে বিক্রিয়া করাবে, এই ব্রোমিন একটা এখানে যাবে, একটা এখানে যাবে, অর্থাৎ ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করবে, CH2Br। এটা কি বলবে, বর্ণহীন বানিয়ে দেবে। এই পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, অ্যালকিন যে একটা অসম্পৃক্ত যৌগ, এটা আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। বাট এই বিক্রিয়া যদি তুমি অ্যালকেন দিতা, ধরো এইরকম দিতা, CH3 বন্ড CH2 বন্ড CH3, এইখানে যদি তুমি ব্রোমিন দিতা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষাটা দিত না ব্রোমিন, কারণ অ্যালকেন অসম্পৃক্ত যৌগ নয়। ঠিক আছে, আমি এখানে যদি আমরা অনুরূপভাবে কি করতাম, CH3CH ট্রিপল বন্ড CH দিতাম, অর্থাৎ এখানে আমরা কি করলাম, আচ্ছা সরি, এখানে আমাদের হাইড্রোজেন হবে না, কারণ এখানে যদি আমরা আবার কি করি, ব্রোমিন অ্যাড করে দেই, তবে এখানে 2 মোল দিবা, কারণ এখানে দুইটা পাই বন্ধনকে ভাঙতে হবে, তাহলে এখান থেকে তুমি এরকম পাবা, CH3 বন্ড C, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, CH Br, অর্থাৎ টেট্রা ব্রোমো কি উৎপন্ন হবে, প্রোপেন উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা। ঠিক আছে,
ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা কিভাবে কাজ করে, ব্রোমিন পরীক্ষা আমরা দেখছি, আমরা হচ্ছে এবার বেয়ার পরীক্ষাটা নিয়ে একটু কাজ করার ট্রাই করবো। সো আমরা হচ্ছে ব্রোমিন পরীক্ষাটা মিশিয়ে দিলাম। পরীক্ষায় কিন্তু আসে নিচের কোন যৌগটি হচ্ছে বর্ণহীন, অর্থাৎ তোমাকে টেট্রাব্রোমোপ্রোপেন দিয়ে দিছে, তোমাকে বলা হলো এটা বর্ণহীন কিনা। কিভাবে এখন তুমি মনে রাখবা এটা বর্ণযুক্ত নাকি বর্ণহীন যৌগ? ওই যে তুমি কি করছিলাম, অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করছিলাম বেয়ার পরীক্ষা, ব্রোমিন পরীক্ষা দিয়ে। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা কিভাবে করবা, যেমন ধরো তোমাদের কাছে অ্যালকিন আছে, CH3 বন্ড CH ডবল বন্ড CH, এটা হচ্ছে আমাদের অ্যালকিন। আর বেয়ার পরীক্ষার জন্য যেটা নিতে হয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এখান থেকে তোমার উৎপন্ন হবে জায়মান অক্সিজেন, কার উপস্থিতিতে? পানির উপস্থিতিতে, ঠিক আছে। আর এখানে জায়মান অক্সিজেন এখানে O, আর পানি ভাঙলে হবে কি H+ এবং OH-। এখানেও একটা OH, এখানেও একটা OH, এই OH কোথায় যাবে? এখানে একটা যাবে। তো ওভারঅল যে যৌগটা পাবা CH3 বন্ড CH OH বন্ড CH2 OH, এই যে দুইটা OH আছে এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইকল, ঠিক আছে। আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বর্ণ সেটা হচ্ছে গোলাপি বা পিঙ্ক কালার হয়ে থাকে, আর এটা বিক্রিয়া করার পর এটা বর্ণহীন বানায়, ঠিক আছে। এটা বানায় হচ্ছে বর্ণহীন। অনুরূপভাবে তোমরা হচ্ছে অ্যালকাইনের জন্য বিক্রিয়াটা নিয়ে নীতি কাজ করতে পারো। অ্যালকাইনের জন্য জাস্ট কি করবা, এখানে জাস্ট এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, ঠিক আছে। সো অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা তোমরা হচ্ছে নিজে নিজে বসে করতে পারবা। অ্যালকিন এবং অ্যালকাইন মোটামুটি হচ্ছে কি করে সেম রিঅ্যাকশনগুলোই দিয়ে থাকে, ঠিক আছে। ওকে, আমরা ব্রোমিন পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা দেখলাম। এবার আমরা হচ্ছে অ্যালকাইনের আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখব, এটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাসবি দেখবা। আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা দেখব সেটা হচ্ছে পানি যোজন পরীক্ষা, ঠিক আছে। পানি যোজন, যেমন ধরো CH ট্রিপল বন্ড CH, পানি যোজন মানে কি H2O, পানি অ্যাড করে দিলাম কার উপস্থিতিতে? 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড H2SO4। এর উপস্থিতিতে যদি আমরা কি করি বিক্রিয়াটা ঘটাই তাহলে কি হয়, এই যে পানি ভাঙলে কি হবে H+ এবং OH-, একটা যাবে কোথায়? এখানে, আরেকটা যাবে হচ্ছে এখানে। তাহলে CH OH বন্ড CH2, এখানে ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। এখন এই যৌগটা পরবর্তীতে কি হয়, পুনর্বিন্যাস লাভ করে কি হয়, এই যে দেখো এখানকার যে O আছে এই ওটা এখানে চলে যাবে, তাহলে এটা হয়ে গেল হচ্ছে কত CH3 আর এখানকার CHO। তাহলে এখান থেকে তুমি কি পাবা? অ্যালডিহাইড পাবা। ইথাইন থেকে আমরা ডাইরেক্ট কি বানাইতে পারছি? অ্যালডিহাইড বানাইতে পারছি, কার উপস্থিতিতে? পানির উপস্থিতিতে। এবং এখানে এই জিনিসটা একটু মার্কি ভালো করে মনে রাখবা, 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এখন যদি আমি ইথাইন না নিয়ে এখানে যদি আরেকটা যৌগ নিতাম, ধরো প্রোপাইন CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, আমি যদি সেম ঘটনাটা ঘটাইতাম পানি কার উপস্থিতিতে, ওই সেম জিনিসগুলাই আমি পানি ভাঙলে কি H+ এবং OH-। এখন তুমি এখানে কি কাজটা করবো, এখন দেখো এখানে আমরা ওই সেম ঘটনাটাই ঘটাবো, এখানে কার্বন ট্রিপল বন্ডের মধ্যে হাইড্রোজেনটা কোথায়? এটা তো আর সম্পৃক্ত নাই, এটা তো আমাদের সম্পৃক্ত ছিল, তাই না? মানে প্রতিসম ছিল, এটা ধরো প্রতিসম নাই, তাহলে আমি কোথায় বসাবো? এটা এখানে বসাইলাম, এটা এখানে বসালাম, কারণ কি এখানে হাইড্রোজেন সংখ্যা কি আছে? বেশি আছে। এখান থেকে আমরা যে যৌগটা পাবো CH3 বন্ড C, আর এখান থেকে পাইলে হচ্ছে OH ডাবল বন্ড হচ্ছে CH2। এটার পরবর্তীতে কনফিগার লাভ করে, কিভাবে কনফিগার লাভ করবে সেটা হচ্ছে যে এই যে H আর এখানকার CH2, এটা এখানে যা CH3 উৎপন্ন করবে, CH আর এখানে হচ্ছে CH3 আর মাঝখানে ছিল CO, তার মানে এটা হচ্ছে কি আমাদের কিটোন। অর্থাৎ এটা মাল্টি ভালো করে মনে রাখবা, ইথাইন শুধুমাত্র একমাত্র ইথাইনই কি করে ডাইরেক্টলি তুমি কি করতে পারবা, 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড দ্বারা সরাসরি অ্যালডিহাইড বানাতে পারবা। বাট অন্য যে কোনো অ্যালকিন থেকে তুমি কি বানাতে পারবা? কিটোন বানাতে পারবা, ঠিক আছে। অন্য অ্যালকিন থেকে মানে অন্য অ্যালকাইন থেকে তুমি কখনোই অ্যালডিহাইড বানাতে পারবা না, শুধুমাত্র ইথাইনই অ্যালডিহাইড দেয়, বাকি সব অ্যালকাইন কি করে? কিটোন যৌগ দিবে, ঠিক আছে। সো আমরা এটা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবো। ইথাইন, এখন তোমাকে বলা হলো যে কোনো একটা যৌগের পানি যোজন বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে, এই যে 2% মার্কিউরিক সালফেট 20% সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে কি উৎপন্ন হয়েছে? একটা অ্যালডিহাইড যৌগ উৎপন্ন হয়েছে। তার মানে ওই যৌগটা কি ছিল? এই বিক্রিয়াটা ওই যৌগটা ছিল তোমার ইথাইন, ঠিক আছে। এখানে কার্বন সংখ্যা তুমি স্পেসিফিক ভাবে বলে দিতে পারবা, কারণ শুধুমাত্র ইথাইনেই এই বিক্রিয়াটা দিয়ে থাকে।
ওকে, সো আমরা হচ্ছে মনে হয় মোটামুটি বুঝে ফেলছি। এরপরে অ্যালকানের আরেকটা পপুলার রিঅ্যাকশন হচ্ছে, সেটা হলো কোনটা, সেটা হলো যে এই যে CH ট্রিপল বন্ড CH, এটা যদি আমরা 3 অণু নেই, কার উপস্থিতিতে আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস, এইখান থেকে বেনজিন উৎপন্ন হয়। ঠিক আছে, আমরা বলছিলাম এলিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগতে যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা হলো কি হেক্সেন থেকে, আর একটা হলো কি তোমার ইথাইন হতে। ঠিক আছে, সো ইথাইন যদি আমরা 3 মোল নেই আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, বেনজিন উৎপন্ন হবে। এখন যদি আমরা ইথান মানে এখানে প্রোপাইন নিতাম, তাহলে কি হইতো, CH3C ট্রিপল বন্ড CH, কার উপস্থিতিতে সেম জিনিস 3 মোল, তাহলে এখান থেকে তুমি বেনজিনই পাইতা। বাট যেহেতু এখানে CH3 কয়টা আছে, আর অতিরিক্ত 3টে আছে, তাহলে এরকম পাবা CH3 আর CH3 CH3। ঠিক আছে, এই যৌগটা আমাদের উৎপন্ন হবে। সো এই যৌগটার নাম কি, এটা নিয়ে আমাদের হচ্ছে মোটামুটি না জানলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া দেখলাম, অ্যালকাইন থেকে আমরা হচ্ছে কিভাবে বেনজিন বানাইতে পারি। ঠিক আছে, ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়াশোনা করার ট্রাই করবো। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমাদের একটা এমন জিনিস যেটা হচ্ছে কি আমাদের অন্য যৌগগুলোতে কনভার্ট করার জন্য সাহায্য করে প্রচুর। তুমি অ্যালকাইল হ্যালাইড বানাও, কোনো একটা যৌগকে অ্যালকাইল হ্যালাইড বানাও, ওই অ্যালকাইল হ্যালাইড থেকে যে কোনো যৌগ কি করতে পারবা, ইজিলি বানাইতে পারবা। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে আমরা কি করবো, এখন অ্যালকাইল হ্যালাইডটা নিয়ে একটু পড়ার ট্রাই করবো। অ্যালকাইল হ্যালাইড কিভাবে হচ্ছে আমরা বানাতে পারি এটা দেখার ট্রাই করব, এবং অ্যালকাইল হ্যালাইড কোন কোন ধরনের রিঅ্যাকশন দেয় এটা আমরা একটু দেখার ট্রাই করব। ওকে, প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড কি, অ্যালকাইল হ্যালাইড নরমালি এরকম CH3 CH2 Cl, এটা হচ্ছে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড, যেমন ধরো হচ্ছে CH3 CH বর্ণ হচ্ছে CH2 দিয়ে হচ্ছে Cl, এখানে হচ্ছে তোমার একটা দুইটা তিনটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড। তারপর এরকম হতে পারে CH3C, এখানে CH3, এখানে Cl, এখানে CH3, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। এবং এই অ্যালকাইল হ্যালাইডগুলোর আমরা স্পেসিফিক টার্ম শিখব। এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি, আর এটাকে আমরা বলি হচ্ছে 3 ডিগ্রি। এটা আমরা বলছিলাম কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আইডেন্টিফাই করতে পারবো। এই হ্যালোজেন মূলক যেই কার্বনের সাথে যুক্ত আছে, এখানে যদি দুইটা হাইড্রোজেন থাকে, দুইটা হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি, একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি, আর কোনো হাইড্রোজেন না থাকলে 3 ডিগ্রি। ঠিক আছে, কোনো হাইড্রোজেন নাই, যেমন ধরো এইটার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, এই যে হ্যালাইড মূলকটা এখানে আছে, কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি, আর এখানে একটা আছে মানে 2 ডিগ্রি, আর এখানে দুইটা আছে মানে হচ্ছে 1 ডিগ্রি। ঠিক আছে, এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হ্যালাইডের পার্থক্যকারী বিক্রিয়া আছে। সো ওই জায়গায় হচ্ছে আমাদের এই টার্মটা বেশি লাগবে। সো আমরা একটু একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবো, কোনটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কোনটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং কোনটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার আমরা অ্যালকাইল হ্যালাইড কিভাবে বানাই সেটা যদি আমরা বিক্রিয়া দেখার ট্রাই করি, ওইগুলো আমরা হচ্ছে অলরেডি, যেমন ধরো অ্যালকোহল থেকে আমরা বানাতে পারি, অ্যালকোহল, অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইড বানাতে চাই কিভাবে বানাবো, ধরো আমি এখানে HCl দিলাম। ঠিক আছে, মানে HCl দিলে কি হবে, এখানকার OH আর এখানকার H মিলে পানি উৎপন্ন হবে, পানি, আর এখানে পরে থাকবে CH2Cl, CH3 CH2 Cl। এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড। এই যৌগটা যদি আমরা নাম দেই ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। এখন এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা আছে, এই ইথাইল ক্লোরাইড আবার পানির সাথে তাৎক্ষণিকভাবে বিক্রিয়া করে আবার কি করে এই যৌগটা উৎপন্ন করে। ঠিক আছে, এই ইথাইল ক্লোরাইডের সাথে মানে ইথানলের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেয়, সাথে সাথে এই যৌগটা উৎপন্ন হয়, এবং একটু পরে দেখবা তোমার কি হয়েছে, এই যৌগটা উৎপন্ন হওয়ার সাথে সাথে দেখবা আবার অ্যালকোহল উৎপন্ন হয়েছে। তো তোমার চোখ দেওয়ার সাথে সাথে দেখবা এখানে আসলে অভ্যন্তরীণভাবে বিক্রিয়া করছে, বা তুমি বুঝতে পারতেছো না এখানে হচ্ছে অন্য একটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। এই কারণে যেটা হয়, তুমি যদি এই পানিটাকে কোনো রকম ভাবে কি করতে পারতা, টেনে নিতে পারতা, তাহলে এই বিক্রিয়াটা মানে এই যে উৎপাদটা এটা কখনোই আর বিক্রিয়াকে কনভার্ট করতে পারতো না। যেহেতু এখানে আমরা কি আছে, পানিটা সমস্যা করতেছে, এই পানিটাকে শুষে নেওয়ার জন্য আমরা এখানে কি করি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন ব্যবহার করি। এই জিঙ্ক ক্লোরাইড কি করে পানিটাকে শুষে নেয়, এবং এই অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ, এটাকে আমরা বলি হচ্ছে লুকাস বিকারক। পরীক্ষার জন্য মাস্ট ভালোভাবে মনে রাখবো, লুকাস বিকারক। লুকাস বিকারক কাকে বলা হয়, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি লুকাস বিকারক। ঠিক আছে,
অন্যত্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মিশ্রণ এটাকে আমরা বলতেছি হচ্ছে লুকাস বিকারক। এটা একটু ভালোভাবে দেখার ট্রাই করবো। লুকাস বিকারক কাকে বলা হয়? পরীক্ষার সংকেত আছে নিচের কোনটি লুকাস বিকারক? অন্যত্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। এবার ধরো তোমাদের কাছে এরকম আছে CH3 বন্ড CH2 বন্ড হয়েছে, এটা হলো ইথানল। এই ইথানলের সাথে যদি আমরা PCl5 অ্যাড করে দেই অথবা PCl3 অ্যাড করে দেই অথবা SOCl2 উৎপন্ন করে অ্যাড করে দেই, তাহলে প্রতিটা ক্ষেত্রে অ্যালকেন উৎপন্ন হয়, অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। CH3 CH2Cl, এখান থেকেও CH3Cl, CH2Cl বাই প্রোডাক্ট হিসেবে অন্য যৌগ উৎপন্ন হয়। এটা তুমি চাইলে পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো, সমস্যা নাই। অ্যালকোহলের সাথে যদি আমরা PCl5 অ্যাড করে দেই তাহলে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড, PCl3 অ্যাড করে দিল অ্যালকাইল হ্যালাইড, SOCl2, এটার নাম আবার অনেকে আমরা জানি না, এটাকে আমরা বলি হচ্ছে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড, এটাকে বলা হয় থায়োনিল ক্লোরাইড। ঠিক আছে? সো অ্যালকোহলের সাথে যদি থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া দেয় তাহলে কিন্তু আমরা কি বানাতে পারি? অ্যালকাইল হ্যালাইড বানাতে পারি। ঠিক আছে? ওকে, সো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি কার্বন সংখ্যা বাড়াতে চাই, কোন একটা যৌগের মধ্যে কার্বন সংখ্যা বাড়াতে চাই, তাহলে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আমাদের হচ্ছে সাহায্য করে থাকে। কিভাবে সাহায্য করে? যেমন ধরো তোমাদের কাছে এরকম আছে CH3 বন্ড CH2Cl, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম সায়ানাইড কি করে দাও, অ্যাড করে দাও, এখান থেকে কি হবে? KCl টা বাইরে চলে যাবে, তাহলে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ইথাইল সায়ানাইড। এই যে ইথাইল সায়ানাইডটা উৎপন্ন হইলো, এই ইথাইল সায়ানাইডের সাথে তুমি পানি অ্যাড করে দাও, তাহলে এখান থেকে পাবা হচ্ছে জৈব অ্যাসিড CH3 CH2COOH। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল? 2টা, আর এখানে যা দেখো কার্বন সংখ্যা কয়টা হয়ে গেছে? 3টা। কার্বন সংখ্যা বাড়াইতে যদি তুমি কোনো একটা যৌগের কার্বন সংখ্যা বাড়াইতে চাও তাহলে অ্যালকাইল হ্যালাইড বানাবা, অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম সায়ানাইড অ্যাড করে দিলে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন হবে, এবং অ্যালকাইল সায়ানাইডের সাথে যদি আমরা পানি অ্যাড করে দেই তাহলে কিন্তু আমরা তার থেকে 1 কার্বন বেশি বিশিষ্ট আমরা কি পাবো? জৈব যৌগ পাবো। এখন এই জৈব যৌগ থেকে তুমি আবার কি বানাইতে পারো? এই জৈব যৌগ থেকে তুমি আবার 3 কার্বনের অ্যালকোহল, অ্যালডিহাইড, যে কোনো যৌগ, অ্যালকিন, অ্যালকেন, যে কোনো যৌগ বানাতে পারো। ওকে, সো এটা আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখবো অ্যালকাইল হ্যালাইডের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে আরেকটা, সেটা হচ্ছে SN1 রিঅ্যাকশন, SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া মানে হচ্ছে সাবস্টিটিউশনাল নিউট্রোফিলিক রিঅ্যাকশন। ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখবো SN1 রিঅ্যাকশনের যেই ক্রমটা, এটা আমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ক্রমটা আমরা মনে রাখবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল R3X, এর ক্রমটা হচ্ছে 2 ডিগ্রি থেকে, যেমন হচ্ছে এটাকে আমরা বলতে কি R2X, তারপরটা হলো কি RX। এটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়ার ক্রমটা, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 রিঅ্যাকশনে কি করে? প্রথম দ্রুত বিক্রিয়া দিবে, ক্রমটা হচ্ছে কি বেশি। আর যদি আমরা হচ্ছে SN2 এর জন্য যাই, SN2 এর জন্য আর হচ্ছে উল্টাটা। এটা পরীক্ষার জন্য হচ্ছে এমসিকিউ হিসেবে ভালোভাবে মনে রাখবা। ওকে, সো আমরা এটা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সাইজ এফ এর নীতিটা আমরা একটু দেখার ট্রাই করব। আমরা বলছিলাম যে আমরা তো সাইজ এফ এর নীতিটা আবার দেখব। সাইজ এফ এর নীতি, সাইজ এফ এর নীতিটা কি ছিল? অ্যাকচুয়ালি তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, যেমন CH3 CHBr বন্ড CH বন্ড CH3, এটা ধরো তোমাদের কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। এখন আমি যদি এখানে কি করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল বানাই, তুমি জানো এখানে একটা অ্যালকিন উৎপন্ন হয়। কারণ কোন অ্যালকিনটা উৎপন্ন হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের একটা কনসিডারেশনে আসে যে কোন অ্যালকিনটা উৎপন্ন হবে, এবং এটা পরীক্ষার জন্য মাস্ট। ঠিক আছে? এটা 3 স্টার, এটা পরীক্ষা প্রশ্ন আসে। কিভাবে তুমি বুঝবা যে কোন অ্যালকিনটা উৎপন্ন হবে? এখন এটার জন্য যেটা করবা সেটা হচ্ছে যে এই যে ব্রোমিন যেই কার্বনে যুক্ত আছে এটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন, তাহলে এই কার্বনটা হবে কি? বিটা, এই কার্বনটা হবে বিটা, এখানে CH2 হবে, আর এটা হচ্ছে আমাদের গামা কার্বন। ঠিক আছে? এদিকে গামা কার্বন নাই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এখন কি হবে? এই যে পটাশিয়াম এই ব্রোমিনের সাথে চলে যায় পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করে, অর্থাৎ এর নিয়ে কোনো মাথা ব্যথা নাই, পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো। এখন আমার কথা হলো আমি এই যে ওয়েস্ট আছে এই যৌগ থেকে একটা হাইড্রোজেন বাড়ি করে নিয়ে পানি বানা করবো। আর আমি ওই যে হাইড্রোজেনটা বাড়ি করবো কোথা থেকে বাড়ি করবো? এখান থেকে, এখান থেকে, এখান থেকে, নাকি এখান থেকে? এই হাইড্রোজেন বের করার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু কি হয়ে যাবে? অ্যালকিনের যৌগটা চেঞ্জ হয়ে যাবে। কারণ তোমাকে সাইজ এফ এর নীতি কি বলতেছে? তুমি সেই কার্বন থেকে হাইড্রোজেন বের করো যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি আছে? কম আছে।
যেমন দেখো এটা আমরা বিটা কার্বন, এটা বিটা কার্বন, এখানে হাইড্রোজেন সংখ্যা আছে কয়টা? 3টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে আমরা কি করব, এখান থেকে এই কার্বনটা থেকে আমরা কি করব, হাইড্রোজেনটা বের করে ফেলবো। এই কার্বন থেকে যদি হাইড্রোজেন বের করি, CH3 বন্ড CH বন্ড CH বন্ড CH3, তাহলে এখানে আমরা হাত মিলাতে গেলে এখানে কি হতে হবে, ডাবল বন্ধন দিতে হবে, আর এখান থেকে KBr, একটা কি হবে, পানি। আমরা এখান থেকে আমাদের উৎপন্ন হবে কি, বিউটিন 2। এই যৌগটায় 90% উৎপন্ন হবে। ঠিক আছে। সো এই পরীক্ষার জন্য এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তুমি দেখবা বিউটিন 1 ও দেওয়া আছে, বিউটিন 2 ও দেওয়া আছে। তো পরীক্ষার জন্য আমরা এটা মাস্ট বি ভালো করে দেখার ট্রাই করব। এটাকে আমরা বলতেছি হচ্ছে সাইজ এফ এর নীতি। ঠিক আছে। ওকে, সো সাইজ এফ এর নীতিটা একটু ভালো করে দেখবা, কারণ পরীক্ষায় এটা প্রচুর আসে, বিশেষ করে কোন উৎপাদটি উৎপন্ন হবে, বিউটিন 1 নাকি বিউটিন 2, সেগুলোর মধ্যে আমরা হচ্ছে কনফিউশন খেয়ে যাব। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা হচ্ছে আরো অনেক জিনিস দেখছিলাম যে অ্যালকাইল হ্যালাইড কি কি বিক্রিয়া দেয়। ধরো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে ম্যাগনেসিয়াম দিলাম, এখানে কি উৎপন্ন হলো, MgCl, এটাকে আমরা গ্রিনার্ড বিকারক বিক্রিয়া বলতাম, এটা আমরা অলরেডি আগেই পড়ছি। এবার অ্যালকাইল হ্যালাইড যেমন CH3 বন্ড CH2 বন্ড Cl, এখানে যদি তুমি কি করো, বিজারিত করো, এখান থেকে কি পাবা, 2 মোল যদি নাও, তাহলে এখান থেকে তোমাদের অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে। আর হবে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ক্লোরিন মিলে হবে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হাইড্রোজেন এখানে অ্যাড হয়ে গেলে এখান থেকে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি বানাতে পারি, অ্যালকেন বানাতে পারি। আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম অ্যাড করে দিলে আমরা গ্রিনার্ড বিকারক পেয়ে যাব। এখন এখানে হচ্ছে আমাদের একটা টার্ম মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল বানাবো কার সাহায্যে, গ্রিনার্ড বিকারকের সাহায্যে। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর একটা নাকি 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এটা মনে হচ্ছে আমরা অ্যালকোহলে করলেই ভালো হয়। আচ্ছা যাই হোক, এটা আমরা হচ্ছে অ্যালকোহলেই করে ফেলবো, যেহেতু আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়তেছি, আমরা আপাতত এটা পড়তেছি না। এবার আমরা যেটা দেখবো, তো আমরা হচ্ছে মোটামুটি অ্যালকাইল হ্যালাইড কভার করার ট্রাই করছি। সো অ্যালকাইল হ্যালাইড আশা করি হচ্ছে তোমরা পেরে যাবা। সো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে। তো আমরা অ্যালকোহল পরেই হচ্ছে আমরা আজকে মোটামুটি শেষ করে ফেলার ট্রাই করবো। অ্যালকোহল থেকে নর্মালি কি কি ধরনের কোশ্চেন আসে এটা আমরা একটু দেখার ট্রাই করবো। অ্যালকোহল যদি আমরা দেখি, অ্যালকোহলের কার্যকরী মূলক হিসেবে কি থাকে, ওয়েস থাকে, যেমন হচ্ছে আরগন ওয়েস। এখানেও আমরা একটা জিনিস ভালো মনে রাখার ট্রাই করবো, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল হলে মানে কি, যেই কার্বনে ওয়েস যুক্ত আছে ওখানে যদি কয়টা হয়, আর 2টা হাইড্রোজেন থাকে, আর 2 ডিগ্রি মানে হচ্ছে কি একটা হাইড্রোজেন, 3 ডিগ্রি মানে হচ্ছে 0 হাইড্রোজেন। ঠিক আছে। এটাকে আমরা বলতেছি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল। সো অ্যালকোহল বানাতে পারি আমরা কিভাবে, এটা তোমরা আগে থেকে জানো। অ্যালকোহল বানাতে পারি আমরা, ধরো এটা CH3 বন্ড CH2 বন্ড Cl, এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও না দিয়ে aqueous দেই, এটা আমরা আগেই দেখছিলাম। তো দেখো NaCl, আর এখানকার ওয়েসটা এখানে চলে গেলে CH3 বন্ড CH2 বন্ড ওয়েস, এটা অবশ্যই কয় ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, কারণ ওয়েস যেই কারণে যুক্ত আছে সেখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তো 2টা থাকা মানে হচ্ছে কি, 2টা থাকা মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহল, 2টা হাইড্রোজেন, 2 ডিগ্রি অ্যালকোহল, একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা অ্যালকোহল বানাতে পারি ইথিন হতে, ইথিন, যেমন CH2 ডবল বন্ড CH2, এর সাথে যদি আমরা কি করি, সালফুরিক অ্যাসিড অ্যাড করে দিই। আমাদের মনে আছে কিনা, আমরা অ্যালকোহলের সাথে যখন সালফুরিক অ্যাসিড দিছিলাম, সালফুরিক অ্যাসিড ওই অ্যালকোহল থেকে পানি শুষে নিয়ে অ্যালকিন বানাইছিল। এখন আমরা কি করব, ওই অ্যালকিনের সাথে যখন সালফুরিক অ্যাসিড দিব, এই সালফুরিক অ্যাসিডের মাঝে কি থাকে, জলীয়, তার মানে পানি থাকে। যদি পানি থাকে তাহলে এখানে কি হবে, এই সালফুরিক অ্যাসিড এইখানে এসে পানি ছেড়ে দিবে। যদি পানি ছেড়ে দেয় তাহলে কি হবে, এখানকার CH2 আর এখানকার CH3, আর এখানে কি পাবা, CH2 ওয়েস। অর্থাৎ অ্যালকোহল থেকে যদি সালফুরিক অ্যাসিড পানি টেনে নেয় তাহলে অ্যালকিন, আর অ্যালকিনের সাথে সালফুরিক অ্যাসিড যদি পানি ছেড়ে দেয় তাহলে এখানে কি উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। তবে এই বিক্রিয়াটা আমরা পরবর্তীতে আবার দেখব। এখানে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে
আর যদি আমরা অতিরিক্ত অ্যালকোহল দেই তাহলে আবার এখানে ইথার উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, ঠিক আছে। সো এটা আমরা একটু দেখার ট্রাই করলাম, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন অ্যালকোহল থেকে আমাদের মোটামুটি পরীক্ষায় যেই টাইপের কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে যে লুকাস বিকারক। লুকাস বিকারক দিয়ে আমরা কি করতে পারি, এই লুকাস বিকারক টেস্টটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। লুকাস বিকারক টেস্ট দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করতে পারি। কিভাবে পার্থক্য করতে পারি, ধরো তোমাদের কাছে 3 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমি কি করে দেই, লুকাস বিকারক অ্যাড করে দিই, যেমন হচ্ছে HCl, আর এখানে আমরা দিলাম হচ্ছে ZnCl2। তাহলে এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে OH মিলে পানি উৎপন্ন হবে, সিএলটা এখানে ঢুকে যাবে। আমরা এখান থেকে পাবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পেলাম, এই বিক্রিয়াটার সাথে সাথে তাৎক্ষণিক সাথে হয়। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিতাম, যেমন CH3 বন্ড C, CH3 বন্ড H বন্ড OH, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা HCl নিতাম তাহলে এখানে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পাইতাম, অ্যালকাইল হ্যালাইড, এবং এই বিক্রিয়াটা হয়তো 5 থেকে 10 মিনিট পর। আর যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিতাম, এবং এই বিক্রিয়াটা কিন্তু অনেক ধীরে হইতো, ঠিক আছে, অনেক ধীরে। সো পরীক্ষা যদি আসে অনেক ধীরে হয়, তাহলে এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল। যদি দ্রুত হয় তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে বিক্রিয়াটা হয়, সাথে সাথেও হয় না, আবার দেরিতেও হয় না, মাঝখানে কোনো একটা টাইমে হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। সো লুকাস বিকারক টেস্ট দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, পরীক্ষা আসে লুকাস বিকারক টেস্ট দ্বারা আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল কি করতে পারি, পার্থক্য বের করতে পারি। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কিভাবে বানাইতে পারি, 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে বানাইতে পারি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে বানাইতে পারি, সেটা হচ্ছে গ্রিগনাইট বিকারকের সাথে। ধরো গ্রিগনাইট বিকারক হচ্ছে MgCl, এর সাথে আমরা পানি অ্যাড করে দিব এবং এইখানে একটা সামথিং অ্যাড করে দেব। এখন যদি আমরা প্রথম যৌগটা কি করি, মিথানল নেই, মিথানল। ধরো মিথানল হচ্ছে কোনটা, H বন্ড C H ডাবল বন্ড O, এটা হলো কি HCHO। এটা দেখে ভয় পাওয়ার কিছু কারণ নাই, HCHO এটা হচ্ছে আমাদের মিথানল। এই মিথানলের সাথে যদি আমরা গ্রিগনাইট বিকারক নেই, CH3 MgCl, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আমাদের যে যৌগটা পাবো সেটা হচ্ছে যে দেখো এখানে CH3 আছে বন্ড, আর Mg, আর এখানে O ছিল MgOCl, বা এখানে OMgCl পাওয়া, ঠিক আছে। আর এখানে যে কার্বনটা ছিল, এখানে কার্বনটা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এরপর যদি আমরা কি অ্যাড করে দেই, পানি অ্যাড করে দেই, তাহলে এখানে যদি আমরা পানি দেই, পানি মানে কি H+ আয়ন এবং OH- আয়ন। কারণ পানি দিলে কি হবে, MgOHCl, মানে একবার পানি দিলে MgOHCl বাইরে বের চলে যাবে, আর OH-টা তখন তোমার কি এখানে এসে ঢুকে যাবে, অর্থাৎ এখান থেকে তুমি পাবা CH3 CH2OH, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করার জন্য গ্রিগনাইট বিকারকের সাথে আমরা কি অ্যাড করি, মিথানল। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মিথানল। যদি মিথানল না নিয়ে যদি আমরা এখানে ইথানল নিতাম, ইথানল, তাহলে তুমি এখানে পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমরা এখানে কি নিতাম, প্রোপানন বা কিটোন নিতাম, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। সো এই টার্মটা একটু মাস্ট বি ভালো করে মনে রাখার ট্রাই করবা, ঠিক আছে। গ্রিগনাইট বিকারকের সাহায্যে যদি আমরা কি বানাতে চাই, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে চাই, 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা নেব মিথানল, 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা নিব হচ্ছে কি ইথানল, এবং 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা নিব হচ্ছে প্রোপানন বা হচ্ছে কিটোন। ওকে, সো আমরা এটা দেখলাম। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যালকোহলকে যদি তুমি কি করো, জানতে পারো, অ্যালকোহলকে যদি আমরা কি করি, কপার 300 ডিগ্রি সেলসিয়াস নেই, আর কি করবে, এখান থেকে হাইড্রোজেন অপসারণ করবে, তাই না, এটা আমরা জানি। যেমন ধরো এরকম আছে CH3 বন্ড CH2 বন্ড OH, এখান থেকে যদি তুমি কপার 300 দাও, তাহলে কি করবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে CH3 CHO, এবার যদি আমরা এরকম নিতাম CH3 বন্ড CH, এখানেও CH3, আর এখানে হচ্ছে আমাদের OH, এটা একটা হাইড্রোজেন দিলাম। এবার যদি আমরা এখানে সেম বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে কি হবে, আবার একটা হাইড্রোজেন অপসারিত হবে,
হাইড্রোজেন যদি আমরা অপসারণ করি এখানকার H আর এখানকার H যদি আমরা অপসারণ করি তাহলে CH3CO CH3 এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিটোন CH3CO CH3। ঠিক আছে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যদি বিজারিত করি কপার 300 দিয়া তাহলে অ্যালডিহাইড, আর যদি আমরা কি করি কপার 300 দিয়ে দেই কাকে 2 ডিগ্রি অ্যালকোহলকে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কি কিটোন। এটা জন্য একটু ভালো মনে রাখবা, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে হয় অ্যালডিহাইড আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে উৎপন্ন হয় কিটোন। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড আর সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয় কিটোন উৎপন্ন হয়। যেমন অ্যালকোহল ধরো এটা যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে যদি তুমি জারিত করো জার্মান অক্সিজেনের উপস্থিতিতে তাহলে এখান থেকে পাবা হচ্ছে অ্যালডিহাইড আর অ্যালডিহাইডকে যদি তুমি জারিত করো তাহলে পাবা হচ্ছে জৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডকে যদি বিজারিত করো কার উপস্থিতিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এখানে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে। এটাকে যদি আবার বিজারিত করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট জার্মান হাইড্রোজেন উৎপন্ন হবে। আর জার্মান অক্সিজেন তুমি নিতে পারো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফারিক অ্যাসিড, এখানেও সেম জার্মান অক্সিজেন। অর্থাৎ অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড। মানে যদি পরীক্ষার এরকম আসে অ্যালকোহল বা এখানে অ্যালডিহাইড না পেয়ে তুমি পাইছো কিটোন, এখানে কিটোন পাওয়া মানে হচ্ছে এখানে মাস্ট বি সেকেন্ডারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় আর সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাই জৈব। প্রাইমারি অ্যালকোহলকে জারিত করলে আমরা অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহলকে জারিত করলে আমরা পাই হচ্ছে কিটোন। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি অ্যালকোহল নিয়ে আলোচনা। সো অ্যালকোহলে আরো দুই একটা রিঅ্যাকশন আছে, সো আমরা হচ্ছে আপাতত এখানে শেষ করে দিলাম যেহেতু আমাদের রাত অনেক বেশি হয়ে গেছে। সো ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে অ্যালকোহল মোটামুটি পড়ার ট্রাই করছি, যেগুলো আমরা পড়ছি এগুলো হচ্ছে ভালো করে বাসায় পড়ার ট্রাই করবো। ওকে, থ্যাংক ইউ।